তুই আমার গায়ের উপর উঠলি কেন? নিচে তাকিয়ে দেখি হলুদ ড্রেস পরা অপরূপ সুন্দর একটা মেয়ে। আমি মেয়েটার দিকে একদিনে তাকিয়ে আছি। আমরা আগে তো আমার গায়ের উপর পড়েছিস, তার উপর এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, আগে আমাকে উঠা। না মানে মেয়েটার কথায় ঘুর কাটলো। তারপর আমি তার গায়ের উপর থেকে উঠলাম। কি না মানে করছিস? মেয়ে দেখলে গায়ের উপর উঠতে ইচ্ছে করে, তাই না? আপনি ভুল করতেছেন, আমি ইচ্ছা করে আপনার গায়ের উপর উঠিনি। তোদের মতো ছেলেদের আমার চেনা আছে। তোর ভাগ্য ভালো, একটু কাজে যাচ্ছি, তা না হলে তোর খবর ছিল। দেখতে তো সুন্দর, তবে এরকম ঝাল মরিচের মতো ব্যবহার করেন কেন? কি বললি? আমি ঝালমরিচ? মেয়েটা রেগে আগুন। মেয়েটাকে রাগালে তো ভালোই লাগে, তাহলে একটু রাগিয়ে দেখি। শুধু জাল মরিচ না, একেবারে পেত্তির মতো ব্যবহার করেন। তাছাড়া মুখে মনে হয় আধা কেজিও ময়দা মেখেছেন। এবার তো মেয়েটা তেলে বেগুনে জ্বলে উঠল। কি বললি তুই? আমি পেটলি? আবার আমি ময়দা মাখি? আজকে তোর একদিন, তো আমার যে কয়দিন লাগে। বলি পাশ থেকে একটা লাঠি হাতে নিল। এবার পরিস্থিতি খারাপ ভেবে দিলাম দৌড়। কি রে, পালাচ্ছিস কেন? দাঁড়া। না শুনে চলে আসলাম। আরে কি হয়েছে আপনারা বুঝেননি তো? আসলে আমি আমার নানার বাড়ি গিয়েছিলাম 15 দিনের জন্য। সেই সময় আমাদের বাসা পাল্টানো হয়েছে, তাই আমি বাসা চিনি না। আমি বাসে করে এসেছিলাম, তাই বাবা আমাকে বাস স্ট্যান্ডে দাঁড়াতে বলেছিল। তাই আমি একটা দোকানে চা খেতে যাচ্ছিলাম, তখনই একটা কুকুরের লেজে পা দিয়ে ফেলি, আর কুকুরটি গেউ গেউ করে আমার দিকে আসতেছিল। এটা দেখে আমার প্রাণ যায়, তাই দিলাম দৌড়। তারপর দৌড় দিয়ে কখন যে কার সাথে ধাক্কা খেয়ে তার উপর পড়লাম খেয়ালই করিনি। তারপরের টুকু তো আপনারা জানেনি। তখনই বাবার ফোন। কিরে, তুই কোথায়? আমি এসে দাঁড়িয়ে আছি। আমি একটু সামনে এসেছি, আপনি দাঁড়ান, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর হেঁটে বাবার কাছে গেলাম। ওইদিকে কোথায় গিয়েছিলি? আরে একটা কুকুরের দৌড়ানি দিচ্ছে। আপনি তো জানেনই আমি কুকুর ভয় পাই। তোর জ্বালার কুকুরগুলো শান্তিতে থাকতে পারবে না, নিশ্চয় কিছু করেছিস। বাবা। আচ্ছা বুঝেছি, এখন বাড়ি চল। তারপর দুজনে বাইক নিয়ে বাসার দিকে আসলাম। আসলে বাবা আমাকে বাইকটা গিফট করেছিল জন্মদিনে। বাবা, বাসাটা তো ভালোই। চল বাসায় যাই, আমাদের ফ্ল্যাট 2 তলাতে। আচ্ছা চলো। তারপর দুজনে বাসায় ঢুকলাম। আতিক বাবা, কেমন আছিস? আরে এই কদিন তো ফোনে কথাই হলো, তাহলে আবার এটা জিজ্ঞেস করা লাগে? এসে দুষ্টুমি শুরু করে দিয়েছিস? আচ্ছা রুমে যা, ফ্রেশ হয়ে খেতে আয়, তোর রুমটা আমি সাজিয়ে দিয়েছি। ও, ভালোই করেছো, আমার আর কষ্ট করতে হবে না। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে এলাম। মা ভাইয়া কোথায়? তোর ভাইয়া ওর বন্ধুর বিয়েতে গেছে, কালকেই চলে আসবে। আরে এখন খেতে দাও তো, প্রচুর ক্ষুধা লাগছে। তারপর আমি খেয়ে দিয়ে আমার রুমে গেলাম। ও, আপনাদের তো আমার পরিচয় দিতে ভুলে গেছি। আমি আতিক হাসান লিমন। সবেমাত্র এইচএসসি দিয়েছি, আর রেজাল্ট ভালো হয়েছে, তাই ভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। এখন রেজাল্টের অপেক্ষায়। আমার বাবা একজন ব্যবসায়ী। আমরা 3 ভাই। বড় ভাই বিয়ে করেছে, তার একটা বাচ্চাও আছে, তবে তারা আমার পরিবার থেকে আলাদা থাকে। তাই আমি, মেজো ভাই এবং বাবা মা নিয়ে আমাদের পরিবার। যাই হোক, এখন গল্পে আসি। আমি রুমে গিয়ে দিলাম ঘুম। দুপুরে মায়ের ডাকে ঘুম ভাঙলো। কিরে, আর কত ঘুমাবি? এবার উঠ, গোসল কর, তারপর খেতে আয়। তারপর আমি উঠে গোসল করলাম। কিছুক্ষণ পর নিচে ডাক পড়লো। তারপর কে রুমে বসে কিছুক্ষণ ফেসবুকিং করে একটু বাহিরে বের হলাম। তারপর কিছুক্ষণ ঘুরে বাসায় ফেরার সময় গেটের কাছে যেতেই দেখি সকালের মেয়েটা আমার সামনের রাস্তা দিয়ে হাঁটছে। মেয়েটা আমাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। কিরে, তুই এখানে? আমার পিছু নিয়ে এখানে চলে আসছিস নাকি? আরে আপনি কি বলছেন? আমি আপনার পিছু নিতে যাব কেন? তাহলে এখানে কি করছিস? দাঁড়া, আজকে তোকে আমি বলে আমার দিকে তেড়ে আসলো। আমি অবস্থা ব্যাগ দিক থেকে পাশের একটা দোকানের দিকে দৌড় দিলাম। কি হলো, দৌড়াচ্ছিস কেন? দাঁড়া। আপনার মতো রাক্ষসী শাকচুনি পেটির সাথে কথা বলার চেয়ে দৌড়ানো ভালো। কি বললি তুই? তোকে আরেকবার হাতের কাছে পেলে তোকে মেরেই ফেলবো।
আপনি আমাকে পেলে তো মারবেন, আপনার মতো রাক্ষসী আমি আপনার সামনে আর আসবোই না বলেই দৌড় দিয়ে একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালাম। বাবা, তোমার কিছু লাগবে? জি কাকা, আপাতত 1 কাপ চা দিন। আচ্ছা বাবা, দিতাছি, তুমি বসো। তারপর কাকা চা বানিয়ে দিল। চাটা খেয়ে বিল দিয়ে বাসার দিকে গেলাম আর ভাবতে লাগলাম, এই মেয়েটা এখানে কি করে। মনে হতো মেয়েটার বাসা আশেপাশে। মেয়েটা যে পরিমাণ রাগী, এর থেকে সাবধান থাকতে হবে। তারপর আমি বাসায় পৌঁছালাম। সন্ধ্যার পরে এখন পড়াশোনা নেই, তাই গল্প পড়ছিলাম ফেসবুকে। কিছুক্ষণ পর পানির পিপাসা পেল, তাই যেই নিচে নামতে যাব তখনই দেখি সকালের রাগী মেয়েটা আম্মুর সাথে গল্প করছে। আমি তাড়াতাড়ি আবার রুমে ঢুকলাম যাতে মেয়েটা আমাকে না দেখে। তারপর আরো কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে দেখি মেয়েটা নেই। তাই আমি নিচে নেমে পানি খেলাম আর মায়ের কাছে গেলাম। মা, তোমার সাথে কিছুক্ষণ আগে বসা ছিল সে মেয়েটাকে? আরে ও হচ্ছে তোর বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে মাওয়া। কি, উনি বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে? তো আমাদের বাসায় এসেছিল কেন? এসেছিল আমাদের দাওয়াত দিতে। আজকে ওদের বাসায় ডিনার করতে যেতে বলেছে। আমি তাদের বাড়ি গেলে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। মা, আমি যাব না তাদের বাসায়, তোমরা যাও। এটা কেমন কথা আতিক? ওরা তোর জন্য আমাদের দাওয়াত দিয়েছে, কারণ তারা তোর সাথে পরিচিত হওয়ার জন্য দাওয়াত দিয়েছে। তবুও মা, আমি যাব না। আমি কিছু জানি না, তোর যেতেই হবে। তারপর আমি টিভির সামনে বসলাম। কিছুক্ষণ পরই বাবা চলে আসলো। তারপর তিনি ফ্রেশ হলেন। ফ্রেশ হওয়ার পর বাবা মা আমাকে জোর করে নিয়ে গেল বাড়িওয়ালাদের বাসায়। বাসায় গিয়ে কলিং বেল বাজানোর পর একজন মহিলা দরজা খুলে দিলেন। বুঝে গেলাম এটাই বাড়িওয়ালা আন্টি। ও, আপনারা এসে গেছেন? আসুন আসুন, ভিতরে আসুন, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমরা ভিতরে গেলাম। আন্টি আমাদের বসতে বললেন। তারপর আমরা সোফায় বসলাম। আতিক, এই হলো তোর বাড়িওয়ালা আন্টি। মা আন্টিকে দেখিয়ে বলল, ও আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি তাহলে আতিক? জি আন্টি, আমি আতিক। তারপর আঙ্কেল আসলো, তার সাথেও পরিচিত হলাম। তাদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই মামা আসলো। সে আমাকে খেয়াল করেনি। এ কি আন্টি, আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছ? মাওয়া গিয়ে মায়ের পাশে বসে বলল, না মা, আমি তোমাকেই খুঁজছিলাম। তাই? মা, দাঁড়া, আগে তোকে আমার ছেলে আতিকের সাথে পরিচয় করিয়ে দে। তখনই মামা আমার দিকে তাকালো। তারপর মামা এদিকে তাকিয়ে দেখে আমি নেই। কোথায় আন্টি তোমার ছেলে? এই তো, এতক্ষণ এখানেই ছিল। তাহলে গেল কোথায়? দাঁড়া, ফোন করি। আচ্ছা। বলেই ছাদের দিকে হারা ধরলো মামা। তারপর মামা ছাদে পৌঁছালো, আমি অন্যদিকে ফিরেছিলাম। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন পিছনে ফিরে। এ কি, তুই এখানে কেন? তাহলে কোথায় থাকবো? এখানে তো আতিকের থাকার কথা ছিল। জি, আমি আতিক। তুই তাহলে আতিক? তাহলে এবার যাবি কোথায়? কেন? কেন মানে, রাস্তায় কি বলেছিলি মনে নেই? যা সত্যি তাই তো বলেছি। বলি দৌড় দিয়ে নিচে হান্ডিদের বাসায় চলে আসলাম। আরে আরে, পালাচ্ছিস কেন? তোকে এখন পাবো না তো কি হয়েছে? তোকে পরে বুঝাবো তুই কাকে রাগিয়েছিস। বলি রাগে ফুঁসতে থাকে। তারপরে সে নিজেও নিচের দিকে আসলো। এদিকে আমি নিচে তাদের কাছে যেতেই, এ কি বাবা, তুমি এসে পড়েছো? জি আন্টি। তোর কাছে তো মাওয়া গেল, পরিচিত হয়েছিস তো? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে ও কোথায়? এই তো আন্টি, আমি এই যে। এই তো মাওয়া এসে গেছে, তাহলে এখন খেতে চলো, কি বলেন ভাইজান? আঙ্কেল বাবাকে উদ্দেশ্য করে। তাই ভালো হয়। তারপর খেতে বসলাম। আচ্ছা বাবা আতিক, তুমি এবার কিসে পড়ো? জি আঙ্কেল, আমি এইচএসসি দিয়ে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। কালকে ভর্তি হয়ে ক্লাস শুরু করব। ও, তাহলে তো তুমি মাওয়ার ছোট। ও তোমাদের ভার্সিটিতেই অনার্স 2য় বর্ষে পড়ে। সিনিয়র হলে সমস্যা কি, ক্লাস তো গেছি, মনে মনে বললাম। ও তাই। তাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে কিছুক্ষণ ফোন টিপে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে বাবাকে নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে ভর্তি হয়ে বাবাকে বিদায় দিয়ে বন্ধুদের কাছে গেলাম। আপাতত বলতেই ভুলে গেছি, আমার সাথে এই ভার্সিটিতে আমার আরও 3টা বন্ধু আছে। ওরা হলো সিয়াম, হানান ও সাকিব। তারপর ওদের কাছে যেতেই, কি রে,
ভর্তি হওয়া শেষ? এই মাত্র হলাম। আচ্ছা চল, ভর্তি হয়েছি, নতুন নতুন মেয়ে দেখি। শালা তুই আর ভালো হলি না। এ আইছে, তোমার তো জিএফ আছে, তাই দেখতে পারতেছ না। সাকিব আনারকে উদ্দেশ্য করে বলল, কি করবে বল, তাইলে তো ওর চোখ উঠিয়ে নেবে মোনা। হয়েছে, থাম, চল ক্যাম্পাসটা ঘুরে দেখি। তাই চল। তারপর ক্যাম্পাসটা ঘুরে দেখতেছিলাম, তখনই ওই এদিকে আয় তোরা। জি আমাদের ডাকতেছেন। তোদেরই ডাকছি। আচ্ছা চল ভাই, গিয়ে দেখি। আচ্ছা চল। তারপর তাদের কাছে গেলাম। তোরা কি নতুন ভার্সিটিতে? জি আমরা নতুন। শোন, আমরা তোদের সিনিয়র, তাই আমাদের সম্মান দিবি, বুঝলি? আচ্ছা আপু। এখন থেকে আমাদের যেখানেই দেখবি সেখানেই সালাম দেবে। আচ্ছা আমরা তাহলে যাই। ওই থাম, আমরা তোদের যেতে বলেছি? হ্যাঁ, না, তাহলে যাওয়ার কথা বললি কেন? এমনি বলতেছি আপু। তোদের এই ভুলের জন্য শাস্তি পেতে হবে। আপু এর জন্য আবার শাস্তি কিসের? ওই চুপ, একে তো ভুল করেছিস, তার উপর আবার মুখে মুখে কথা বলছিস। সরি আপু। সরি বললে কাজ হবে না। এখন তোদের কাছে দুটো অপশন থাকবে, একটা হলো তোদের জামা খুলতে হবে, নয়তো আরেকটা হলো তোদের মধ্যে থেকে যে কোনো একজনকে কোনো একটা মেয়েকে কিস করতে হবে। এটাই তোদের শাস্তি। তখনই কোথা থেকে যেন মাও এসে বলল, কি রে আপ্পি, এখানে কি করছিস ওদের নিয়ে? আরে ওদের র্যাগিং করছে। ও তাই, তাহলে তো ভালোই হলো। আমার দিকে তাকিয়ে মামা বলল, এদিকে আমাদের মধ্যে কথোপকথন। দোস্ত এখন কি করবি? ভাই কি করবি, শার্ট খুললে তো মান ইজ্জত শেষ হয়ে যাবে। আমার মাথায় তো কিছুই আসতেছে না। আতিক ভাই তুই কিছু একটা কর। আচ্ছা দাঁড়া দেখতেছি। কি বিড়বিড় করছিস? তোরা যা করার তাড়াতাড়ি কর। তখন আমি মামা আপুর সামনে গিয়ে একবার চোখ মেরি তার মাথাটা ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। সেটা দেখে তো মামার বন্ধুরাও আমার বন্ধুরা অবাক, এমনকি মামা নিজেও অবাক। তারপর তাকে ছেড়ে দিয়ে আপু আমাদের শাস্তি শেষ, আমরা যাই বলি ওখান থেকে সবাই পালালাম। এই তোকেও কিস করলো, তুই কি কিছু বললি না কেন? সরি মামা, আসলে আমি ওদের শাস্তি দিয়েছিলাম, সেই শাস্তিটা যে তোর উপর যাবে বুঝতে পারিনি। ওর অবস্থা আমি খারাপ করে ছাড়বো। ওর কি করে সাহস হয় আমাকে কিস করার? আচ্ছা ভাই বাদ দে, একটু মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা কর। আর ছেলেটার কিন্তু সাহস আছে বলতে হবে, ওকে বয়ফ্রেন্ড বানিয়ে নে। দেখ অপি, এমনিতে মাথা গরম আছে, আর গরম করিস না, চল ক্লাসে চল। মামার রাগ থেকে ওরা আর কিছু না বলে মামার সাথে ক্লাসে চলে গেল। অন্যদিকে আমরা পালিয়ে এক জায়গায় এসে দাঁড়ালাম। ভাই তুই এটা করলি কেমনে? ওই সুন্দরী মেয়েটাকে কিস করলি? ভাই আমাদের পরে যদি ওই মেয়েটা পায় অবস্থা খারাপ করে দিবে। শালা তোদের নয়, আমার অবস্থা খারাপ করবে, আর ওইটা তোদের ভাবি। মানে কি বলতে চাচ্ছিস বুঝিয়ে বল। ওকে আমার ভালো লাগে, আমার প্রথম ক্লাস, আর ও আমাদের বাড়িওয়ালার মেয়ে। বলিস কি শালা, তোর চয়েস আছে বলতে হবে। ভাই দেখতে সেই, কিন্তু বড় এবং মনে হয় প্রচুর রাগী। পালিয়ে আসার সময় দেখেছিলাম চোখ দিয়ে মনে হয় আগুন বেরোচ্ছে। আরে ভাই যা হবে পরে দেখা যাবে, এখন ক্লাসে চল, এমনিতে আজকে প্রথম ক্লাস। তাই চল। তারপর সবাই মিলে ক্লাসে গেলাম। আজকে প্রথম দিন তো, তাই পরিচয় পর্বতেই ক্লাস শেষ। তারপর ক্লাস থেকে বের হয়ে বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। তারপর বাসায় গিয়ে কিছু সময় গল্প লিখে তারপর ক্রিকেট খেলতে গেলাম। আসলে এই ক্রিকেট খেলার জন্যই আমি গল্প লেখার সময় খুব কম পাই। যাই হোক, খেলা শেষ করে বাসায় এসে কিছু খেয়ে কিছুক্ষণ অ্যাবিউজ করে পড়তে বসলাম। তারপর রাতে খাবার খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না, শুধু সকালের ব্যাপারটা নিয়ে ভয় করছে। তাই ভাবলাম একটু ছাদে যাই। তারপর ফোনটা নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি একজন ছাদে দাঁড়িয়ে আছে। আমার আসার শব্দ পেয়ে যে পিছনে ফিরলো, তখন দেখি মাওয়া। তাই আমি ভয়ে নিচে নামতে চাইলাম, তখনই এই দাঁড়া, এদিকে আয়। তারপর আমি তার কাছে গেলাম। জি বলুন। তুই পেয়েছিসটা কি? বলতো, তুই আমাকে কিস করলি কেন? আসলে আমি আসলে কি? তোমাকে ভালোবাসি। কি বললি তুই? জানিস আমি তোর বড়,
তারপরে তুই এটা ভাবলি কি করে? বড় হয়েছে তো কি হয়েছে, বড় মেয়েরা কি তাদের থেকে জুনিয়র কাউকে বিয়ে করে না? করে, তবে আমি তোকে ভালোবাসতে পারবো না। তোকে যেন আমি আমার চোখের সামনে আর না দেখি। বলে ছাদ থেকে নিচে নেমে গেল। আমি ছাদে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আগে কখনো কাউকে দেখে ভালো লাগেনি। তোমাকে আমার এ মন চায়, তাই তুমি আমাকে যতই দূরে থাকতে বলো না কেন, আমি তোমার থেকে আমার ভালোবাসা আদায় করে নেবই। তারপর ছাদ থেকে নিচে নেমে দিলাম ঘুম। পরদিন সকালবেলা আম্মুর ডাকে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। তারপর বন্ধুদের কাছে গেলাম। দোস্ত, একটু সমস্যা পড়ে গেছে। কেন, তোর আবার কি হয়েছে? আর বলিস না, তোদের বাবাকে কিভাবে পড়াবো বুঝতেছি না। আরে ভাই, আগে তো প্রপোজ কর। আরে শালা, করেছি প্রপোজ, কিন্তু রিজেক্টেড। কি? কিভাবে করলি প্রপোজ? তখনই দুটো মেয়ে আসলো। হাই, আমি তিথি। আরে আমি অধরা। তারপর আমরাও আমাদের পরিচয় দিলাম। তো আপনারা কিসের জন্য এসেছেন? এই আপনি কি, তুই করে বল। আমরা একই ইয়ারে পড়ি, তাই তোদের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছি। আর আমরা এতক্ষণ তোদের কথাই শুনছি। এখন কিভাবে প্রপোজ করলি? তারপর আমি ওদের কালকে ছাদের সবকিছু বললাম। তাহলে এখন কি করবি? কিছু তো মাথায় আসছে না, ওকে অনেক ভালোবাসি। আরে এত চিন্তা করিস না, তার পেছনে আঠার মতো লেগে থাকবি সব সময়। আরে ভাই, ওর যা রাগ আমার প্রচুর ভয় করে। তাহলে তার কথা ছেড়ে দাও। না তো, পারবো না। যদি কষ্ট হোক, ওকে আমার চাই। আমি ওকে অনেক ভালোবাসি। তারপরে দেখি মা ও আপু কলেজ গেট দিয়ে ঢুকতেছে। তখনই আমি তার সামনে গেলাম। কি রে, তোকে কালকে না আমার সামনে আসতে না বললো? দেখো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। দেখ, সকাল সকাল আমার মেজাজ খারাপ করবি না। এমনিতেই কালকে ব্যাপারটা নিয়ে সবার সামনে যেতে পারছি না। দেখো, কালকের ব্যাপারটা তোমার বান্ধবীদের জন্য হয়েছিল। সেই জন্যই তো তোকে কিছু বলছি না, না হলে তোর খবর ছিল। এই বলেই চলে গেল। তারপর আমি বন্ধুদের কাছে গেলাম। শালা, এই মেয়ে নাকি অন্য কিছু। এই মেয়ে তোর বউ হলে তোর অবস্থা সেই সাথে। আচ্ছা বাদ দে ভাই, চল ক্লাসে যাই। চল। তবে শোন, এই মেয়ে মানে আমাদের ভাবি, যতই রাখি হোক না কেন, যদি তোকে ভালোবাসতে শুরু করে তাহলে তোকে খুব ভালোবাসবে। তাই ভাবির পিছু ছাড়িস না। তারপর ক্লাসে গিয়ে সব ক্লাস করে বের হলাম। দেখি আপুও বের হচ্ছে, আমি তার সামনে গেলাম। কি রে, আবার এসেছিস আমার সামনে? তোকে না আমার সামনে আসতে মানা করলাম। কি করবো বলো, তোমাকে না দেখলে ভালো লাগে না। দেখ, আমার সামনে একদম বেহায়াপনা করবি না। আচ্ছা এখন বাইকে চলো, বাসায় যাই। তার দরকার নেই, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো বলেই একটা রিক্সা নিয়ে চলে গেল। তারপর আমিও তার পিছনে পিছনে বাইক নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে খেয়ে দিলাম ঘুম। তারপর ঘুম থেকে উঠে দেখি ভাই এসে পড়েছে। কি অবস্থা তোমার? শুনেছি কার পেছনে নাকি ঘুরছো। না মানে থাক, বলতে হবে না, আমি সবই জানতে পেরেছি। তোমার কোনো হেল্প লাগলে বলো, আমি আছি কিন্তু। আচ্ছা ভাইয়া, তুমি জানলে কি করে? আরে আমার বন্ধুরা বলেছে। তবে তোমার পছন্দ আছে বলতে হবে, তবে একটু সাবধানে। যতই হোক আমাদের বাড়িওয়ালার মেয়ে। আচ্ছা ভাইয়া। আমাকে একটু হেল্প করো না। কি হেল্প করতে হবে? আমাকে একটু নানুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। ও, এই ব্যাপার? এত ভালোবাসা থাকলে বিয়ে তো করে নিতে পারো। কিভাবে করব বলো, মা বাবাকে কিভাবে বলবো? আচ্ছা, আগে তোমাকে নানু বাড়ি পাঠাই, তারপর সেখান থেকে আসার পর না হয় বিয়ের ব্যবস্থা করাবো। আচ্ছা ভাই, যা করার করিস, আগে নানুর বাড়ি পাঠা আমাকে। আচ্ছা দেখতেছে। ও, আপনারা তো কিছু বোঝেননি। আসলে নানু বাড়ি আমার খালাতো বোনের বান্ধবীর সাথে ভাইয়ার রিলেশন করে, তার নাম নিজম। তাই ভাইয়ার নানুর বাড়ি যাওয়ার এত ইচ্ছে। যাই হোক, তারপর বাইরে গিয়ে হালকা কিছু নাস্তা করে বাসায় এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে ছাদে গেলাম। তারপর মোবাইলে একটা গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর মামা এলো। কি রে, ছাদে কি করছিস? তোকে যেন আর ছাদে না দেখি। কেন, ছাদে আসলে প্রবলেম কি? তোকে আসতে মানা করেছি, তো আসবি না? আমি আসবো তোমাকে দেখতে ছাদে, দেখি তুমি কত তাড়াতে পারো। এখন নিচে যা, আমাকে এখানে বসে শান্তিতে পড়তে দে। আচ্ছা ঠিক আছে, তোমায় পড়ায় বিরক্ত করতে চাই না, তাই চলে গেলাম। তারপর নিচে চলে আসলাম। নিচে কিছুক্ষণ ফোন টেপার পর নিচে খেতে ডাক দিল। তারপর খাবার টেবিলে গিয়ে খেতে শুরু করলাম। বাবা বাইকে নানু বাড়ি পাঠিয়ে দাও কয়েকদিনের জন্য। কেন, কি হয়েছে? আসলে বাবা, আমি কতদিন নানু বাড়ি বেরিয়ে এসেছি, কিন্তু ভাইয়া যেতে পারেনি, তাই ভাইয়া রাগ করেছে। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে যাক, ও কয়েকদিন ঘুরে আসুক।
তাহলে আজকে রাতের ভিতর ব্যাগ গুছিয়ে নে, কালকে সকালে চলে যাস। আচ্ছা মা। তারপর খাওয়া শেষে ভাইয়া আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। পরদিন সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙলো। কিরে ওঠ, তোর ভাইয়া নানুর বাড়ি যাবে, তোকে খাবার টেবিলে ডাকছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। তারপর খেয়ে ভাইয়াকে নিয়ে বের হলাম। এটা আমাদের দুই ভাইয়ের মধ্যে একটি কাজ। আমি কোথায় গেলে সে দিয়ে আসবে, সে কোথাও গেলে আমি দিয়ে আসবো। কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। তারপর বাইক থেকে নামলাম। শোন, কোনো সমস্যা হলে জানাবি, আর এই নে 2000 টাকা। টাকা নিয়ে আমি কি করব? এই টাকাটা দিলাম তোকে ফুল কেনার জন্য। প্রতিদিন ক্রাশকে ফুল দিয়ে প্রপোজ করবি। কিন্তু টাকা তো আমার কাছে ছিল। টাকা থাকলেই বাকি, আমি টাকা দিয়েছি, রেখে দে। আচ্ছা ভাইয়া, সাবধানে যাবে, গিয়ে আমাকে ফোন করবে। আচ্ছা, গিয়ে তোকে তোর ভাবির সাথেও কথা বলাবো। আচ্ছা ভাইয়া। তারপর বাস স্টার্ট হলো। বাইকে বিদায় দিয়ে সেখান থেকে একটা ফুলের দোকানে গিয়ে ফুল কিনে কলেজের দিকে রওনা দিলাম। তারপর কলেজে পৌঁছানো মাত্র দেখি আপু কলেজে প্রবেশ করতেছে। আমি তার সামনে গেলাম। লাভ ইউ। তুই আবার এসেছিস? তোকে বললাম তো আমি তোকে ভালোবাসি না, এই কথা তোকে কতবার বলতে হবে? কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আর যেন তোকে আমার পিছনে না দেখি, বলেই চলে গেল। তারপর ওখান থেকে বন্ধুদের কাছে গেলাম। শালা, আজকে থাপ্পড় খেলি? তো কি হয়েছে, ওকে তো আমি ভালোবাসি, তাই তারপর কিছু না। আচ্ছা ভাই, যা ভালো বোঝোস। ভাই তুই চিন্তা করিস না, আরো কষ্ট করতে হবে তোকে সাকসেস পেতে হলে। আচ্ছা, এখন ক্লাসে চল। তারপর ক্লাস করে বের হলাম। গেটের কাছে দাঁড়িয়ে আছি মামার আসার জন্য, আর সে এসে পড়লো। সে আমাকে দেখো না দেখার বান করে চলে যেতে লাগলো। এই যে মিস রাগি কিউটি। দেখ, সকালে থাপ্পড় মেরেছি, এখন কিছু করতে চাই না, এখন সামনে থেকে যা। তুমি মারলে আমাকে মারতে পারো, আমার সমস্যা নেই। তোর দেখাইয়া। বলে সামনে থেকে চলে গেল। তারপর একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বাসার দিকে গেল, আর আমিও বাইক নিয়ে তার পিছনে বাসার দিকে গেলাম। সে রিক্সা থেকে নেমে বাসায় প্রবেশ করলো, আর আমিও বাইক পার্ক করে বাসায় গেলাম। তারপর বিকেলবেলা বাসা থেকে বের হওয়ার সময় বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা হলো। বাবা কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা বাবা পড়ালেখা কেমন চলছে? জি আঙ্কেল, ভালোই। ও আচ্ছা বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো, ও তো তোমাদের ভার্সিটিতেই পড়ে। আচ্ছা আঙ্কেল, এটা তো এমনিতেই রাখবো, মনে মনে বলো। আচ্ছা যাও তাহলে। আচ্ছা আঙ্কেল। তারপর সেখান থেকে চলে গেলাম খেলতে। তারপর খেলাধুলা করে বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় নাস্তা করে বাসায় আসলাম। তারপর পড়তে বসলাম। পড়তে গিয়ে মনে পড়লো এই সময় মামা ছাদে থাকে, এখন একটু দেখে আসি। তারপর ফোনটা হাতে নিয়ে ছাদে গেলাম। দেখি মামা দোলনার উপরে বসে খুব মনোযোগ দিয়ে বই পড়তেছে। আমি একটা গান ছেড়ে গান শুনতে শুনতে তাকে দেখতে লাগলাম। তখনই আমার দিকে তার চোখ পড়লো। তুই আবার এখানে এসেছিস? তোকে না আসতে মানা করলাম। কি করবো বলো, তোমাকে না দেখে যে থাকতে পারি না। তুই প্লিজ যা এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি, কেন এটা বুঝতে পারছো না? বলছি না আমাকে এই কথা কখনো বলবি না, আমি তোকে ভালোবাসি না। বলি বইটা হাতে নিয়ে নিচে চলে গেল। তারপর আমি গালে হাত দিয়ে নিচে চলে গেলাম। এভাবে চলে গেল 1 মাস। 1 মাস পর আজকে ভাইয়া বাসায় আসবে, আমি তাকে আনতে যাচ্ছি। সেই 1 মাসে ভাইয়া নানু বাড়িও খালা বাড়ি বেরিয়েছে। এদিকে আমার অবস্থায় 1 মাসের প্রতিদিন মাকে ফুল দিয়ে প্রপোজ করেছি, বিনিময়ে পেয়েছি শুধু থাপ্পড়। তবু তামনে প্রতিদিন সকালে কলেজ ছুটির পর আবার রাতে চাঁদও প্রতিদিন আমাকে অপমান করে থাপ্পড় মেরেছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। কিছুক্ষণের মধ্যে ভাইয়া এসে পড়েছে। বাস থেকে নেমেই আমাকে জড়িয়ে ধরলো। কি রে, কেমন আছিস? এই তো ভালো ভাইয়া, তুমি? আমিও ভালো। চেহারা দেখে মনে হচ্ছে তুই ভালো নেই। মাওয়াকে এখনো তোর ভালোবাসা বোঝাতে পারিসনি? ভাইয়া অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু আমার ভালোবাসা একটু বুঝতে চায় না। চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তারপর দুজনে বাসায় চলে আসলাম। তারপর ভাইয়াকে বিশ্রাম নিতে বলে আমি কলেজে চলে গেলাম। আমাকে দেখে বন্ধুরা আমার কাছে আসলো। শোন, তুই আজকে ভাবিকে প্রপোজ করবি না। কেন? সালা, আর কত থাপ্পড় খাবি? এভাবে তোর আর ভালোবাসা বোঝা লাগবে না। ভাই, আমি ওকে প্রচুর ভালোবাসি, এটা তোরা জানিস, তাহলে তোরা কেন আমাকে বাধা দিচ্ছিস? দেখ ভাই, যে মেয়েটা এতদিনেও তোর ভালোবাসাটা বুঝলো না, তাকে আর ভালোবাসার প্রয়োজন নেই। ভাই, তোরা যাই বলিস, আমি ওর পিছু ছাড়বো না। আরে ভাই তোরা থাম, আতিক তুই আরেকটু চেষ্টা করে দেখ কি হয়।
তারপরেই দেখি মা বাবু গেট দিয়ে কলেজে প্রবেশ করতেছে। সে তার বান্ধবীদের কাছে যাচ্ছে, তখন আমি তার সামনে গেলাম। কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? তোমাকে আমি ভালোবাসি, আর কি করে বোঝাবো বলো? তোকে কতদিন বলছি আমি তোকে ভালোবাসি না, তোকে প্রতিদিন মারি, তারপরও কেন বেহায়ের মতো আমার সামনে আসিস? তোর কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই নাকি? তোর বাবা মা তোকে সঠিক শিক্ষা দিতে পারেনি? না হলে এত বেহায়া হয় কিভাবে? কলেজের সকল ছাত্রছাত্রী আমাদের দিকে তাকিয়ে আছে। ব্যাস, অনেক বলে ফেলছেন আপনি, আর বলতে হবে না আপনার। থাকুন আপনি আপনার মতো। আজ আপনি বড় বলে আপনার গায়ে হাত তুললাম না, কারণ আমার মা বাবাই আমাকে শিখিয়েছে বড়দের গায়ে হাত না তুলতে। বলে চোখ মুছতে মুছতে কলেজ থেকে বের হলাম। আমার বন্ধুরা আমার পেছনে আসলো। তোকে নিষেধ করেছিলাম ওর কাছে যেতে। দেখলি তো এখন কি করলো, তোকে সবার সামনে অপমান করলো, এমনকি তোর মা বাবাকে নিয়েও খারাপ কথা বললো। আমি চুপ করে আছি। আরে বাদ দে ভাই, দেখেছিস তো ও কতটা কষ্ট পেয়েছে, তার ওপরে তোরা ওর সাথে এভাবে কথা বলিস কেন? কি করব বল, ওকে এভাবে দেখতে কার ভালো লাগে বল? সরি ভাই, আসলে ও তোকে এমনভাবে অপমান করলো তাতে আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। প্লিজ ভাই, আমাকে ভুল বুঝিস না। ভাই আমাদেরকে মাফ করে দে, আমরা বুঝিনি মেয়েটা এতটা নিষ্ঠুর, তাহলে তোকে কখনোই এমন কথা বলতাম না। থাক, তোদের এখন সরি বলতে হবে না, এখন থেকে তোদের কথাই শুনবো। এখন বল, এই মুহূর্তে আমি কি করব? তোকে এখন শক্ত হতে হবে ভাই, তুই এখন থেকে আর ওর সামনে যাবি না। যদি ভুলবশত সামনে পড়ে থাকিস তখন তার সাথে কথাও বলবি না, সবসময় তাকে এড়িয়ে চলবি। আচ্ছা যা, ছোট কষ্ট হলো, আমি এটা করব। আরে একটা কাজ করতে হবে, সবসময় আমাদের সাথে আগে যেমন থাকতি সেভাবেই থাকতে হবে। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা কি সেভাবেই থাকতে হবে? না হলে তোর সাথে আমরা কথা বলবো না। আচ্ছা যা, সেভাবেই থাকবো। আচ্ছা, আজকে ক্লাসে যাব না কেউ, চল সবাই মিলে ঘুরতে যাব। বুঝতে পেরেছি, ওরা আমার মন ভালো করতেই এটা করছে। আচ্ছা চল। তারপর সবাই মিলে ঘুরতে গেলাম, আর অন্যদিকে মামা আমাকে অপমান করে ওর বান্ধবীদের কাছে গেল। ভালোই হয়েছে, এখন একটু শান্তিতে থাকতে পারবো। উফ, তুই ওকে এভাবে অপমান করলি কেন? তোকে ছেলেটা কত ভালোবাসতো বলতো? আরে ভাই বাদ দে তো, সব সময় আমাকে বিরক্ত করতো, এখন আর বিরক্ত হতে হবে না। তবে যাই বলিস, ছেলেটা তোকে অনেক ভালোবাসতো। আচ্ছা, আমার এরকম ভালোবাসার দরকার নেই, এখন ক্লাসে চল তো। তারপর ওরা ক্লাসে চলে গেল, আর এদিকে আমরা ঘুরে যে যার বাসে চলে গেলাম। বাসায় গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ভাইয়া বিছানার উপর বসা। আমাকে আসতে দেখি ভাইয়া আমাকে নিয়ে তার পাশে বসালো। কষ্ট পাস না, আমি সব জেনেছি। শোন, একটা কথা বলার ছিল, অবশ্যই তোর এই সময়ে বলা উচিত না, তবুও বলছি, কারণ তুই ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। আরে সমস্যা নেই, বলো কি বলবে। আসলে নিজুমের বাসা থেকে ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই তুই যদি একটু হেল্প করিস। আরে এই ব্যাপার আগে বলবে না? আচ্ছা, আমি আজকে বাবা মায়ের সাথে কথা বলবো। আচ্ছা, একটু এদিকটা সামলে নিস, আচ্ছা। আর একদম মন খারাপ করে থাকবি না। ভাইয়া আমার গালে হাত দিয়ে বলল, না ভাইয়া তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আচ্ছা বলে রুম থেকে চলে গেল। তারপর আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, আমি কি পারবো মা ওকে না ভালোবেসে থাকতে? এটা ভাবতে চোখ দিয়ে পানি বের হলো। কিছুক্ষণ পরই আমার মা বাবাকে অপমানের কথা মনে পড়লো। না, ওই মেয়েকে নিয়ে আর ভাববো না, আমাকে শক্ত হতে হবে। কিছুক্ষণ পর খেতে রাখলো, খেতে ইচ্ছে করছিল না, তবুও গেলাম, ভাইয়ের কথাটা তো বলতে হবে। গিয়ে খাবার টেবিলে বসলাম। বাবা, আমার মনে হচ্ছে মায়ের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। ঠিক বলেছিস বাবা, আমারও মনে হচ্ছে। ও তাহলে তোমরা আমাকে নিয়ে ভাবো, কথাটা শুনে খুব শান্তি পেলাম। আচ্ছা তাহলে এখন তো মতলবটা কি তাই বল। বাবা আমাকে উদ্দেশ্য করে, বাবা আসলে আমি বলতে চাচ্ছি, ভাইকে বিয়ে করালেই তো মায়ের কষ্ট কমে যায়। তাই তো, তা করলেই তো হয়। কি বলো তুমি? বাবা আমাকে উদ্দেশ্য করে। তা হাবিব বাবা, তোর কি কাউকে পছন্দ আছে? প্রায় চুপ করে আছে। আসলে মা, ভাইয়া তো একজনকে পছন্দ করে, লজ্জায় বলতে পারছে না। ও তা মেয়ে থাকে কোথায়? মা আমাদের নানু বাড়ি ওখানে রেমিয়াপুর বান্ধবী। ও আচ্ছা, তাইলে আমি তোর মামার সাথে কথা বলে মেয়ের খবর নিচ্ছি। আচ্ছা বাবা। তারপর খাবার খেয়ে রুমে গেলাম। কিছুক্ষণ পর ভাইয়াও আমার রুমে আসলো।
ভাই তোকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দেওয়ার কি আছে এতে? আচ্ছা এই নে, তোর ভাবি তোর সাথে কথা বলবে। আচ্ছা দাও। তারপর ভাইয়ের হাত থেকে মোবাইলটা নিয়ে সালাম দিলাম। সে সালাম নিল। আছো আতিক? জি ভালো, আপনি? তুমি কিরকম ভালো আছো তা তো আমি জানি। আরে আপনি আমাকে তুমি করে বলতেছেন কেন? আমি আপনার ছোট, তাই আমাকে তুই করে বলেন। আচ্ছা বলবো, শোনো, একদম মন খারাপ করে থাকবে না। ওই রকম মেয়ের ভালোবাসা পাওয়ার থেকে না পাওয়াই ভালো। আরে না ভাবি, সমস্যা নেই, আমি ঠিক আছে। শোন, তোকে শক্ত হতে হবে, তোকে দেখিয়ে দিতে হবে ও না থাকলেও তোর কিছু হয় না। আচ্ছা ভাবি। শরীরের খেয়াল রাখবি। আপনি বিয়ের প্রস্তুতি নেন। যা ফাজিল। বলে লজ্জায় ফোন কেটে দিলাম। তারপর ভাইকে ফোন দিলাম। তারপরই আমার ফোনে একটা কল আসলো। দেখি সিয়াম কল দিচ্ছে। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো, বল না। কোথায় তুই? এই তো বাসায়। কেন? আমরা সবাই তোর বাসার নিচে আছি, তুই বের হ। আচ্ছা তোরা ভেতরে আয়। না থাক, তার দরকার, তুই তাড়াতাড়ি বের হ। তারপর আমি রেডি হয়ে বাসা থেকে বের হলাম। কে তোরা আসলি কেন এদিকে? এমনি আসলাম, আজকে সবাই মিলে ঘুরতে যাব। ভাই আমি ভাবছি কোনো জরুরি কাজ, আর তোরা ঘুরতে যাবি? শালা তোর কি আমাদের সাথে ঘুরতে যেতে সমস্যা? না, তবে আজকে ভালো লাগছে না। চুপ শালা, চল আমাদের সাথে। তারপর ওদের জোরাজুরিতে ওদের সাথে যেতে হলো। অন্যদিকে মাওয়া ক্লাস ছুটির পর দেখে আজকে আমি ওর পিছু নিইনি। তা দেখে ভাবতে লাগলো, আল্লাহ, ভালোই হয়েছে, আপুটাকে বিদায় করতে পেরেছি। এখন আর আমাকে জ্বালাবে না, এখন সব সময় শান্তিতে থাকতে পারবো। এগুলো ভাবতে বাসায় চলে গেল। এদিকে আমরা ঘোরাঘুরি করে যে যার বাসায় ফিরলাম। অবশ্য খেয়েও এসেছি, কারণ সাকিব ট্রিট দিয়েছিল। বাসায় এসে আজকে আর পড়তে বসলাম না, একটু ফোন টিভি দিলাম ঘুম। রাত্রে মা এসে খাওয়ার জন্য আমাকে উঠালো। বাবা কি হয়েছে তো? তুই তো আর অসময়ে ঘুমাস না। না মা, এমনি ভালো লাগছিল না। ও আচ্ছা, নিচে খেতে আয়। না মা, আজকে খেতে ইচ্ছা করছে না। কি খাবি না কেন? জানিস না তোর বাবা তুই বাসায় থাকলে তুই না খেলে খাই না, আর তোর বাবা তোকে ডাকছে, কি যেন জরুরি কথা আছে। আচ্ছা চলো। তারপর মায়ের সাথে খেতে গেলাম। গিয়ে দেখি ভাইয়াও এসেছে এবং বাবাও আছে। আমাকে দেখেছেন বাবা? বস, তারপর বলছি। বলেন। আমি বসতে বসতে বললাম, শোনো, আমরা ঠিক করেছি তোমার ভাইয়ের জন্য তুমি যাকে বলেছো তাকে দেখতে যাব। তোমার মামার সাথে আমাদের কথা হয়েছে। ও আচ্ছা, তাহলে যাবেন? ভাইয়া কি বলে? তোর ভাইয়া রাজি আছে। ও আচ্ছা, তাহলে কবে যাবেন? আমরা কালকে যাব, ঠিক করেছি। ও আচ্ছা, তাহলে চলে যাবেন। চলে যাবেন মানে? কেন, তুই যাবি না? ভাইয়া তুমি তো জানো আমার এসব অনুষ্ঠান ভালো লাগে না। তোর যেতে হবে, না হলে আমি যাব না। তারপর অনেক জোরাজোরিতে রাজি হয়ে গেলাম। অন্যদিকে মাওয়া ছাদে বসে পড়তেছে অনেকক্ষণ ধরে, কিন্তু কেউ তাকে বিরক্ত করতেছে না। ও আজকে চাদর শান্তিতে পড়তে পারতেছে। সে পড়তেছে কিন্তু মনে করতেছে এই বুঝে আতিক ছাদে আসলো, কিন্তু না, আজকে আর আতিক ছাদে আসলো না। সে অনেক পড়ায় মন বসাতে চাইলেও পারছে না। তারপর সে রুমে গিয়ে ভাবতে শুরু করলো, আমি আজকে আতিককে তো মিস করছি কেন? ও তো আমাকে বিরক্ত করে, তাহলে আমি ওকে মিস করছি কেন? তারপর অনেক কষ্টে ঘুমালো। এদিকে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম। তারপর সবার সাথে রেডি হয়ে নানুর বাড়ি গেলাম। অন্যদিকে মাওয়া সকালে কলেজে প্রবেশ করার পর দেখে আজকে কেউ তার কাছে এসে কথা বলে না। তারপর আমার বন্ধুদের দেখেও তাকিয়ে দেখে আমি নেই। আর আজকে খুব অস্বস্তি হচ্ছে, সেজন্য কেমন আতিককে খুঁজতেছে। তার বান্ধবীরা তাকে দেখলো। কি রে মামা, আজকে তোকে এত উদাসীন লাগছে কেন? বুঝতে পারছি না রে, আজকে কেমন যেন ভালো লাগছে না। আমার তো মনে হচ্ছে তুই কাউকে খুঁজতেছিস। মানে তোরা বুঝলি কি করে? দেখ, আজকে একদিনই তুই ওকে এত মিস করছিস, পরবর্তীতে কি হবে? মামা চিন্তা করে গেল। ওকে একদিনেই আমি এত মিস করছি, তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? কি ভাবছিস এভাবে? মামার হুঁশ পেল। কই কিছু না তো। দেখ, যদি ভালোবেসে থাকিস তাহলে ওর কাছে ক্ষমা চেয়ে মনের কথা বলে দে। আচ্ছা, আমি ওকে যে অপমান করেছি, ও কি আমাকে মেনে নেবে? চেষ্টা করলে সবই সম্ভব, করে দেখ। তাছাড়া ও তো তোকে ভালোবাসে। কিন্তু ওকে এখন আমি কোথায় পাবো? ও তো কলেজে আসেনি। আচ্ছা দাঁড়া, আমি দেখছি, ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করে দেখছি। তারপর অফিস সিএমকে ডাক দিল, তবে ওর সাথে সবাই আসলো। জি আপি, বলেন। আতিক কোথায় রে? জানি না আপি, ও কোথায় গেছে, আমাদের বলে যায়নি। ও আচ্ছা, যা তাহলে।
আচ্ছা বলেই ওখান থেকে চলে গেল সবাই। আজকে আমি ক্লাস করব না, আজকে বাসা গিয়ে দেখি আতিক বাসা আছে কিনা। আচ্ছা যা। তারপর মামা ওখান থেকে বাসায় গেল। বাসায় গিয়ে নিজের বাসায় না গিয়ে আগে আতিকদের বাসার সামনে গেল, কিন্তু বাসার সামনে গিয়ে দেখে তালা মারা। তারপর মন খারাপ করে বাসায় গেল। কি রে, তুই আজকে কলেজ না করে বাসায় আসলি কেন? এমনি ভালো লাগছে না তাই। ও তাহলে রুমে যা। আচ্ছা মা, আন্টিরা গেছে কোথায়? ওরা আতিকের নানু বাড়ি গেছে। তারপর মামা রুমে চলে গেল আর আতিকের জন্য অপেক্ষা করতে লাগলো কবে আসবে। আমরা নানু বাড়িতে ভাইয়ের বিয়ে ঠিক করে 2 দিন পর বাড়িতে আসলাম। 1 সপ্তাহ পরে বিয়ে ঠিক করা হলো। এই 2 দিনে মামা পাগল হয়ে গেছে আমার জন্য। প্রতিদিন কলেজে গিয়ে আমার বন্ধুদের কাছে জিজ্ঞেস করেছে আমি আসবো কবে, কিন্তু আমার বন্ধুরা কিছু বলে না। যাই হোক, আমি বাড়িতে আসলাম। সকালবেলা সিএম কল দিল। দোস্ত, আজকে আসবি না কলেজে? দোস্ত, আজকে আসবো না কলেজে, ভালো লাগতেছে না। আরে ভাই, এমনিতেই না বলে নানু বাড়ি গেছো, এখন যদি কলেজে না আসো তাহলে আমরা কেউ তোর সাথে কথা বলবো না। এটা বলেই ফোন কেটে দিল। আরে ভাই শোন, দেখি ফোন কেটে দিছে। তারপর আমি কল দিলাম কিন্তু কেটে দিচ্ছে। তারপর বাধ্য হয়ে কলেজে গেলাম, গিয়ে ওদের কাছে গেলাম। শালা, তোর জন্য একটু ঘুমাতে পারলাম না। তুই কথা বলবি না শালা, না বলে নানু বাড়ি গেছিস কেন? আরে ভাই রাগ করিস কেন? আমি যেতে চাইনি, ভাই জোর করে নিয়ে গেছে। ও, তোদের জন্য একটা সুখবর আছে। কি বল? সামনের সপ্তাহে ভাইয়ের বিয়ে। ও, তাই ভালো হয়েছে, সবাই মিলে মজা করতে পারবো। আচ্ছা, তোদের সবাইকে দাওয়াত, এবং তোরা কিন্তু সবাই আমার সাথে হেল্প করবি। আচ্ছা করব না, তবে তোকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আমার মনে হয় মায়া আপু তোকে ভালোবাসতে শুরু করেছে। আরে ভাই বাদ দে তো সব। দোস্ত, তুই বোঝার চেষ্টা কর। তুই এখান থেকে যাওয়ার পর প্রতিদিন মাইয়া আপু এসে তোর খবর জিজ্ঞেস করতো, কিন্তু আমরা বলিনি। শুন ভাই, তোরাই তো আমাকে ওর থেকে দূরে থাকতে বলছিস। তুই তাই করবি, ওকে পাত্তা দিবি না, তোকে অনেক কষ্ট দিছে। ভাই ওকে বুঝিয়ে দিবি ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। তবে শোন, যাই করবি সাবধানে করবি, ভেবে চিন্তে করবি। আচ্ছা ভাই, ওই দেখ মা ও আপু আসতেছে। পিছনে তাকিয়ে দেখি সত্যি আসতেছে কলেজে। আমি একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। আরে ভাই আসুক, আসলে আমাদের কি, আমরা আমাদের মতো থাকি। ওকে। অন্যদিকে মামা কলেজে প্রবেশ করে ওর বান্ধবীর কাছে গেল। মামা, তোর জুনিয়র রোমিও এসেছে কলেজে। কি কি বলছিস? সত্যি এসেছে? ওই যে ওর বন্ধুদের দিকে তাকিয়ে দেখ। মামা পেছনে তাকিয়ে দেখে আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি। দোস্ত, এখন কিভাবে ওর সামনে যাব? ও কি আমাকে ক্ষমা করবে? তুই আতিককে তোর ভালোবাসা বোঝানোর চেষ্টা করবি ঠিকমতো। ও যদি আমাকে ফিরিয়ে দেয়? ফিরিয়ে দিলেও তুই ছাড়বি না ওকে, ওর পেছনে লেগে থাকবি। আচ্ছা যাচ্ছি তাহলে। তারপর মামা আমার দিকে আসতেছিল, তখনই ক্লাসের বেল বাজলো। আমরা ক্লাসের দিকে হাঁটা ধরলাম। সে আমাকে ডাক দিয়েছিল, কিন্তু আমি না শোনার ভান করে ক্লাসে ঢুকে গেলাম। তারপর মামার বান্ধবীরা ওর কাছে আসলো। যা, একটুর জন্য ধরতে পারলাম না। থাক, ছুটির পর ধরবি। তাই করতে হবে। এখন চল ক্লাসে যাই। চল। তারপর ওরা ক্লাসে চলে গেল। এদিকে আমরা ক্লাসে গেলাম। স্যার এখনো আসেনি। দোস্ত, তোকে তো আপু ডাকছিল, সাড়া দিলি না কেন? আরে ভাই বাদ দে তো, এমনিতে এতটা পথ জার্নি করে এসেছি, শরীর ভালো লাগছে না। ও তাই? তাই এই ক্লাস করে বাসে চলে যাব। তখনই স্যার এসে পড়লো, তাই ওরা কিছু বলতে পারেনি। তারপর আমি একটা ক্লাস করে বাসায় চলে আসলাম আর শরীর খারাপ থাকায় দিলাম গম। অন্যদিকে মামার ক্লাসে মন নেই, তার শুধু আতিককে নিয়ে চিন্তা, কখন ক্লাস শেষ হবে আর আতিকের কাছে যাবে। অবশেষে তার সবগুলো ক্লাস শেষ হলো এবং তাড়াতাড়ি গুছিয়ে বাইরে আসলো, কিন্তু বাইরে এসে দেখে আতিক নেই ওর বন্ধুদের সাথে। তারপর সিয়ামকে ডাক দিল। সিয়াম, আসো। জি আপু, বলেন। এই কি, তুমি আমাকে আপু বলছো কেন? তোমরা তো সবাই আমাকে ভাবি বলে ডাকতে। জি আপু, আগে ডাকতাম, কিন্তু এখন আর ডাকবো না, কারণ যার জন্য ভাবি ডাকতাম সে ডাকতে মানা করেছে। দেখো তোমরা, আমি বুঝেছি, আমি ভুল করেছি। প্লিজ তোমরা আমাকে হেল্প করো, কারণ আতিককে আমি খুব ভালোবাসি। দেখেন আপু, এখন কেঁদে লাভ নেই। আর আতিক এখন অনেক পাল্টে গেছে। আমরা ওকে আপনার কথা বলে আমাদের সাথে বন্ধুত্বটাই নষ্ট করে দিবে।
কোনো কি উপায় নেই ওকে আগের মতো করা? উপায় থাকবে না কেন, উপায় আছে, তবে সেটা আপনাকেই করতে হবে। কিভাবে করবেন সেটা আমরা জানি না। প্লিজ তোমরা আমাকে হেল্প করো। সরি আপু, আপনি আমার বন্ধুটার সাথে যা করেছেন এতে আপনাকে হেল্প করা আমাদের দ্বারা পসিবল হবে না। এই তোরা চল। চল। তারপর ওরা চলে গেল। মাওয়া আর কিছু বলতে পারলো না, কেঁদে দিল। তখনই ওর বান্ধবীর আসলো। আই কাঁদছিস কেন? এতটুকুতে ভেঙে পড়লে চলবে না। তোকে ভালোভাবে আতিকের মন জয় করার চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে? তুই চেষ্টা করলেই পারবি। এখন চল বাসায় যাওয়া যাক। তারপর মাওয়া ওর বান্ধবীদের বিদায় দিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে আন্টি বসে আছে। ও তুই এসে গেছিস, যা ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। মা আমি পরে খাবো, আগে আন্টির সাথে দেখা করে আসি বলে দৌড়ে চলে গেল। আন্টি ডাকতেছে। আরে শুনো পাগল, একটা কিন্তু না না শুনি চলে গেল মাওয়া। মাওয়া আমাদের বাসার সামনে এসে কলিং বেল বাজাচ্ছে। মা এসে দরজা খুলে দিল। আরে মামা আয়, ভিতরে আয়। তুমি না বললো আসবো, আমি না বললেও আসবি না মানে? বাদ দাও, আগে বলো তোমরা আমাকে না জানিয়ে বেড়াতে গিয়েছিলে কেন? গিয়েছিলাম, তাতে তোর কি? আমারই তো সব। বাদ দাও এখন, বলো আতিক কোথায়? আতিক তো রুমে আছে, কেন কি হয়েছে? কিছু না, আসলে আতিকের কাছে আমার একটা বই আছে, সেটা নিতে এসেছি। ও আচ্ছা, তাহলে আমি ওকে ডেকে দিচ্ছি। না তো, ডাকতে হবে না, আমি ওর রুমে গিয়ে বইটা নিয়ে আসছি। আচ্ছা যা। তারপর মাওয়া আমার রুমে আসলো। দরজা খোলাই ছিল দেখে আমি ঘুমাচ্ছি, তাই ও আমার উপরে উঠে শুয়ে পড়লো। এদিকে আমি ঘুমাচ্ছি, তখনই মনে হলো কিছু একটা ভারী জিনিস আমার বুকে রাখা। তারপর চোখ খুলে দেখি মাওয়া আমার বুকের উপর শুয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আমি এক ঝাটকায় তাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর আমি বিছানা থেকে নামালাম। সেও জটকা খাওয়ায় আমাকে উঠে যেতে দেখে বিছানায় উঠে বসে। আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করেছি মানে? আর কিছুদিন পর এটা আমারই রুম হবে। এটা আপনার রুম হবে মানে? আমাদের বিয়ে হলে তো এটা আমারও রুম হবে। কি আবল তাবল বলছেন এটা? আমাদের বিয়ে হবে মানে? আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, আমি পাগল হয়েছি তোমার ভালোবাসায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আগের ব্যবহারের জন্য প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। বাহ, তুই থেকে তুমিতে চলে গেলেন, ভালো তো। আর এখন আর আপনাকে ভালোবাসি না, প্লিজ চলে যান এখান থেকে। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, শুধু আমার উপর অভিমান জমে আছে। দূর, আপনি জানতো এখান থেকে? আপনার সাথে কোনো কথা বলার মুড নেই আমার। বলি রুম থেকে বেরিয়ে গেলাম। তারপর মাও আর না দাঁড়িয়ে আতিকের পেছনে পেছনে আসলো। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। কিরে মামা, তুই না আতিকের কাছে বই আনতে গেলি, বই কোথায়? আসলে আন্টি, বইটা তোমার ছেলের এখনো পড়া হয়নি তো, তাই নিয়ে নেই। এদিকে ওর কথা শুনে তো আমি অবাক। কি মৃত্যুক রে বাবা। তারপর মামা বাসায় চলে গেল। এদিকে আমি তারপর খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়ে বন্ধুদের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম। তখনই মা কাছে আসলো। কোথাও বের হবে বুঝি? একটু বাইরে যাব। ও, তাহলে যাওয়ার সময় তুই একটু তোর বাড়িওয়ালা আন্টিদের বাসা হয়ে যাস। কেন মা? তাদের বলবি আজকে সন্ধ্যার সময় আমাদের বাসায় একটু আসতে। আচ্ছা ঠিক আছে, যাব। তারপর আমি বাসা থেকে বের হয়ে মামাদের বাসার সামনে গেলাম। তারপর কলিং বেল বাজালাম। মামা এসে দরজা খুললো। কেউ? তুমি আসো ভিতরে, আসো। না থাক, আপনি একটু আন্টিকে ডেকে দিন, তাহলেই হবে। আন্টি কোথা থেকে যেন এসে বলল। কে আসলো রে মা? ও বাবা, তুমি? জি আন্টি, আমি। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। আসলে আন্টি, আমি আজকে বসবো না, আমার বাইরে একটা জরুরি কাজ আছে। ও তাই? তা বাবা, কি জন্য আসলে তুমি? আসলে আন্টি, আজকে আপনাদের সন্ধ্যায় আমাদের বাড়িতে যেতে বলছে। মামা শুধু চুপচাপ আমাদের কথা শুনছিল, কারণ আন্টি সামনে, তাই কোনো কিছু করছে না। ও আচ্ছা বাবা, আমরা যাব। ও আচ্ছা আন্টি, তাহলে আমি আসি। আচ্ছা বাবা, এসো, সময় পেলে আবার আসবে। আচ্ছা আন্টি বলেই চলে আসলাম। তারপর বন্ধুদের কাছে গিয়ে আড্ডা দিতে লাগলাম। এদিকে মামা দরজা আটকে রুমে গেল। তখনই অপি ফোন দিল। হ্যালো মামা। হ্যাঁ বলো। আজকে শিবার জন্মদিনে যাবে না? না রে, আগে বলেছিলাম কিন্তু যাব না। আরে বোকা, তুই আজকে জন্মদিনে আয়,
সাথে বুদ্ধি করে আতিককে নিয়ে আসবি, তাহলে ওর সাথে সময়ও কাটাতে পারবি আর জন্মদিনেও আসা হবে। ও ভাই, বুদ্ধিটা অনেক ভালো, দাঁড়া আমি দেখতেছি। তারপর মা ওর মায়ের কাছে গেল। কি রে, কিছু বলবি? হ্যাঁ মা, আসলে আজকে আমার এক বান্ধবীর জন্মদিন, সেখানে যেতে হবে। কিভাবে যাবি? আজকে তো তোর বাবা অফিসে, তাকে ছাড়া কিভাবে যাবি? মা, আন্টিকে বলে আতিককে সাথে নিলে তো যাওয়াই যায়। আচ্ছা দাঁড়া, আমি একটু পর আতিকদের বাসা যেতেছি। মা চলো, আমিও যাব। আচ্ছা তুই বস, আমি হাতের কাজটা সেরে আসছি। তারপর আন্টি কাজ ছেড়ে মাকে নিয়ে আমাদের বাসায় আসলো। তারপর মা তাদেরকে ভাইয়ার বিয়ের দাওয়াত দিল। তারপর হঠাৎ করে আন্টি বলল, আচ্ছা ভাবি, আতিক কোথায়? ও একটু বাহিরে গেছে, ওকে খুঁজতেছেন কিসের জন্য? আসলে আজকে মামা ওর একটা ফ্রেন্ডের জন্মদিনে যাবে, তাই আতিককে সাথে নিয়ে যেতে চেয়েছিল। ওর বাবা এখনো আসেনি তো, তাই। ও এই ব্যাপার, আচ্ছা আমি আতিককে ফোন করে আসতে বলছি। এদিকে আমি আড্ডা দিতেছি বন্ধুদের সাথে, তখনই মায়ের কল আসলো। হ্যাঁ মা বলো। কোথায় তুই? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। ওকে সন্ধ্যার সময় বাসায় এসে পড়বি, কাজ আছে। আচ্ছা আসবো, কিন্তু কেন? তা আসলেই দেখতে পারবি। বলেই ফোন কেড়ে দিল মা। তারপর আমি আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যার সময় বন্ধুদের বলে চলে আসলাম বাসায়। আর এসে মায়ের কাছে গেলাম। মা, কিসের জন্য আসতে বলেছো? রুমে গিয়ে রেডি হয়ে আয়, একটা জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। কোথায় যেতে হবে? আমাকে তো আগে বলনি, আর তুমিও তো রেডি হওনি। আমি কি তোর সাথে যাব যে রেডি হব? তাহলে কে যাবে? তোর সাথে তো মামা যাবে, ওর বান্ধবীর জন্মদিনে। কি মা? না আমি যাব না। কেন যাবি না, সমস্যা কি? না মা, কোনো সমস্যা নেই, তবুও আমি যাব না। আমি তোকে যেতে বলছি, তুই যাবি। তোর আন্টি আমাকে অনেক করে বলে গেছে। মা, আমি আর কোনো কথা শুনতে চাই না। যা রুমে গিয়ে রেডি হয়ে আয়। তারপর বাধ্য হয়ে রুমে গিয়ে রেডি হতে লাগলাম। একটা সবুজ রঙের শার্ট ও একটা ব্ল্যাক জিন্স প্যান্ট পরে বের হলাম। বের হয়ে এসে দেখি মামা আপু রেডি হয়ে বসে আছে। আমি তো তার দিকে একবার তাকিয়ে ক্রাশ খেয়ে গেলাম। একটা সবুজ রঙের থ্রি পিস পরা ও চোখে গাঢ় কাজল এবং মুখে হালকা মেকআপ, অনেক সুন্দর লাগছে। তবে আমি কিছুক্ষণ তাকিয়ে থাকার পরই আমার ঘটনাগুলো মনে পড়লো, তাই চোখ নামিয়ে নিলাম। ওদিকে মাওয়া সে ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই সে আমি নিচে নামতেই আমার সামনে আসলো। আমাকে আজকে কেমন লাগছে? আমি কোনো কথা না বলেই চলে যাচ্ছিলাম, তখন সে আমার হাত ধরলো। আপনি আমার হাত ধরেছেন কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে যাচ্ছ কেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আচ্ছা, তোমার উত্তর দিতে হবে না। এভাবে বের হয়েছে কেন? আমি কিভাবে বের হব এটা আমার ব্যাপার। মামা তখনই আমার হেয়ার স্টাইল নষ্ট করে দিল। তোর এভাবে যেতে হবে না, এভাবে গেলে তোর দিকে মেয়েরা তাকিয়ে থাকবে। আমি কিছু বলতে যাব তার আগেই মা এসে পড়লো। কি রে আতিক, তোর চুল এভাবে কেন? যা চুল ঠিক করে আয়। না আম্মু, এভাবে যা। বলে জিভায় কামড় দিল মামা। আমি চুলে হাত দিয়ে চুল হালকা ঠিক করছিলাম। ওর কথা শুনে আমি তো অবাক, আর মাও অবাক। আমাকে আম্মু বানিয়ে ফেলি কেন? তোমাকে আম্মু ডাকলে তোমার সমস্যা আছে? আরে আমি বলছি কোনো সমস্যা আছে, তুই ডাকিস। আচ্ছা আন্টি, আমরা গেলাম। আচ্ছা যা, তবে সাবধানে যাবি। তারপর দুজনে বাসা থেকে বের হলাম। মামা একটা রিক্সায় ডাক দিল এবং সে রিক্সায় উঠলো। এসো রিক্সায় উঠো। না, আপনি যান, আমি অন্য রিক্সায় আপনার পিছু পিছু আসতেছি। না, তুমি রিক্সায় উঠো। না, যাবো না, আপনি যান, আমি আসতেছি। তুমি রিক্সায় উঠবে নাকি আমি বাসায় গিয়ে আম্মুকে ডেকে আনবো? বাবা ওঠো, বৌমা এত করে বলছে ওঠো। না কাকা, আসলে আমাকে থামিয়ে দিল মামা। আসলে কাকা, ও আমার উপর রাগ করে রিক্সায় উঠছে না, প্লিজ একটু বুঝান। তারপর কাকার জোড়াজোড়িতে রিক্সা উঠলাম। মামা আমার হাত ধরার চেষ্টা করতেছে, কিন্তু যতবারই ধরার চেষ্টা করে ততবারই হাত সরিয়ে নেই। এভাবে চলে আসলাম গন্তব্যস্থলে, শিপা আপুর বাসার সামনে। তারপর রিক্সা থেকে নেমে আমি ভাড়া দেওয়ার আগে সে ভাড়া দিয়ে দিল। তারপর শিপা আপুদের বাসায় প্রবেশ করলাম। তখন দেখলাম অনেকগুলো মেয়ে মামার কাছে আসলো। 2 থেকে 3 জনকে চিনি, তাই বুঝতে পারলাম এরা মামার বান্ধবী। তাদের আসতে দেখে আমি চলে গেলাম অন্য পাশে। সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কি করব, একা তো কিছুই ভালো লাগতেছে না। অন্যদিকে মামা আপুর বান্ধবীরা। আতিককে আজকে সেই লাগতেছে দোস্ত, একদম নজর দিবি না, চোখ তুলে নিব। আচ্ছা বাদ দে, আতিক কি তোকে মেনে নিয়েছে? না রে, আমাকে দেখলি এড়িয়ে চলে। তবে আমি জানি ওটা ওর অভিমান, আমাকে যে করেই হোক ওর অভিমান ভাঙাতেই হবে। হ্যাঁ,
একটু ভালোভাবে, কারণ তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস। আচ্ছা, আমি এখন ওর কাছে যাচ্ছি, ও মনে হয় একা বোর হচ্ছে। আচ্ছা যা, আমাদের কাছে নিয়ে আয় তোর জুনিয়র লাভারটাকে। আচ্ছা দাঁড়া, নিয়ে আসতেছি। তারপর মাওয়া আমার কাছে আসলো। এখানে একলা কি করছো? চলো ওখানে ওদের সাথে আড্ডা দেই। থাক, এখানে আমি একাই ভালো আছি, আপনি গিয়ে তাদের সাথে আড্ডা দেন। আরে চলো না, কি হয়েছে? বলে হাত ধরে টানতে শুরু করলো। তারপর বাধ্য হয়ে মাওয়ার সাথে সেখানে গেলাম। কি দুলা ভাই, আমাদের কাছে আসতে এত লজ্জা পেলে হয় নাকি? মা আসতে বারণ করেছে? প্রথমত আমি আপনাদের দুলাভাই নই, আর আপনারা আমার বড় আপু, তাই আপনাদের কাছে আসতে লজ্জা গেছে। তাই নাকি? তাহলে আমাদের দেখে ওই পাশে চলে গেল কেন? আসলে আমার কোনো অনুষ্ঠানে বন্ধুদের ছাড়া যেতে ইচ্ছে করে না। ও আচ্ছা। তারপর জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন করে মাওকে নিয়ে বাসায় এসে ঘুম দিলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। তারপর সব বন্ধুরা এক হয়ে আড্ডা দিচ্ছিলাম। দোষ, মা আপুকে এত সহজে ছেড়ে দিবি না, ওকে কষ্ট কি বোঝাতে হবে। আমাকে কষ্ট দেব? দোস্ত শুন, মাথা ঠান্ডা রাখ। কষ্ট দিতে গিয়ে আবার বেশি করে ফেলিস না। আমরা জানি তুই আপুকে ভালোবাসিস, তাই হালকা কষ্ট দিয়ে মেনে নে। আচ্ছা, ভেবে দেখবো। তোরা ওর কথা বাদ দে তো। আরে ও দেখ, মায়া আপু কলেজে এসেছে। আরে আসুক, তাতে আমার কি, আমরা আমাদের মতো থাকি। মাওয়া আজকে ওর বান্ধবীদের কাছে না গিয়ে সোজা আমার পাশে এসে বসলো। আমি সেটা থেকে উঠে সেখান থেকে ক্লাসের দিকে হাঁটা ধরলাম। এদিকে মাওয়া আমাকে উঠতে দেখি দৌড়ে গিয়ে আমার হাত ধরলো। আপনি আমার হাত ধরেছেন কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো কেন? আমি আপনাকে ভালোবাসি না, প্লিজ আপনি আমাকে আর বিরক্ত করবেন না। মাওয়া তখন আমার মাথাটা ধরে টান দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল, যেটা দেখে আমি থমকে গেলাম। আমি ভাবতে পারিনি মাওয়া কলেজের সবার সামনে এমনটা করবে। তবুও নিজেকে শক্ত করে তাকে ছাড়িয়ে ঠাস করে দূরে দিলাম। কি পেয়েছিস কি? আমাকে কি খেলার পুতুল পেয়েছিস যে তোর কথায় নাচবো? যখন তোকে ভালোবাসতাম তখন আমাকে প্রতিটা পদক্ষেপে অপমান করতি, এখন আমার কাছে আসলে কেন? হ্যাঁ, দেখো, আমি আগে যা করেছি ভুল করেছি। আমি এখন তোমায় ভালোবাসি, তুমি মারলে আমাকে আরো মারতে পারো। মাওয়া গালে হাত দিয়ে কান্না করে বলল। আমি কিছু না বলে চলে আসলাম ক্লাসে। মাওয়া আর সেদিন ক্লাস না করে বাসায় চলে গেল। মাওয়া আসতে দেখে ওর মা ওর কাছে গেল। কি হয়েছে, এত তাড়াতাড়ি আসলি? আর তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? মাওয়া ওর মায়ের দিকে তাকালো, আর তাকিয়ে দেখে মাওয়ার চোখে পানি। এ কি মা, কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল মা। মা, আমি আতিককে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। কি বলছিস এসব? আতিক তো ছোট, মা এটা হয় না। ছোট বড় জানি না, আমি আতিককে চাই, না হলে আমি মরেই যাব। আচ্ছা মা দাঁড়া, তুই কাঁদিস না, আমি তো বাবাকে আসতে বলতেছি। তারপর আন্টি আঙ্কেলকে কল দিল। হ্যালো, হ্যাঁ বলো, কিসের জন্য কল দিয়েছো? তুমি তাড়াতাড়ি বাসায় এসো, তোমার মেয়ে পাগলামি শুরু করেছে। কেন, কি হয়েছে? ফোনে বলা যাবে না, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। আচ্ছা আসতেছি। তারপর আঙ্কেল অফিস থেকে ছুটি নিয়ে বাসায় আসলো। কি হয়েছে মাওয়ার? সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো। কি হয়েছে মামা? তোর চোখ মুখ দেখে মনে হয় তুই অনেক কেঁদেছিস। কি হয়েছে আমাকে খুলে বল। বাবা, আমি আতিককে ভালোবাসি, কিন্তু ও এখন আমাকে ভালোবাসে না। আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। কি বলছিস এসব? আর আতিক তো তোর ছোট। হলেও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি। তারপর আমার সাথে ঘটনা শুরু থেকে সব খুলে বলল। তাহলে এখন কি? দোষ তো তোর। দোষ আমার, কিন্তু আমি এখন আতিককে সত্যি খুব ভালোবাসি। আমি আতিককে ছাড়া বাঁচবো না। মা অনেক খেতে বলল। এভাবে ভেঙে পড়িস না, আমি দেখছি কি করা যায়। চলো আমরা আতিকদের বাসায় যাই। তারপর আঙ্কেল, আন্টি ও মাওয়া আমাদের বাসায় আসলো। বাসায় এসে আন্টি মাকে সব খুলে বলল। ও, এই ব্যাপার, এটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম, যেদিন তুই আমার বাসা থেকে আম্মু ডাকার পারমিশন নিয়েছিলিস। মাওয়ার মাথায় হাত দিয়ে। তাহলে এখন ছেলে বউ করে নাও কেন রে? আমার ছেলেটা তোকে একেবারে পাগল করে ফেলেছে ওর প্রেমে। আচ্ছা যা, তোকে আমার ছেলে বউ করব। সত্যি? বলে খুশিতে জড়িয়ে ধরলো মাকে মাওয়া। আচ্ছা ভাবি, একটা কাজ করলে হয় না? আপনি আপনার দুই ছেলের বিয়ে একসাথে দিবেন।
সেটা করলে তো আরো ভালো হয়, তবে এই বিয়েতে আতিককে একটা প্ল্যান করে রাজি করাতে হবে। কিন্তু কিভাবে? শুনেন, এই প্ল্যানটা পরে বলা হবে। তারপর মামা ও তার মাকে প্ল্যান বুঝিয়ে দিল। কিন্তু এটা করলে তো আতিক আমার উপর আরো রেগে যাবে। এখন বিয়ের পর সব রাগ ভাঙানোর দায়িত্ব তোর। এখন তুই পারবি কিনা বল। তুমি যা বলবে তাই পারবো, শুধু আতিককে পেলেই হবে। তারপর মাও এবং আন্টি বাসায় চলে গেল। এদিকে আমি ক্লাস করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি মা বাবা দুজনে কি যেন কথা বলতেছে। আমাকে দেখে থেমে গেল। তোর এই কাজটা করতে লজ্জা করলো না? তুই এত খারাপ। এ কি বাবা, আমি কি করেছি? তোমরা আমার সাথে এভাবে কথা বলছো কেন? কি করছো মানে? তুমি কিছু জানো না? মামা তোর বাচ্চার মা হতে চলেছে আর তুই বলছিস কিছু করিসনি? কি এসব যা তা বলছো মা? আমি এসব কিছু করিনি। চুপ বেদব, অপরাধ করে আবার মিথ্যা বলা হচ্ছে। বাবা বিশ্বাস করো, আমি কিছুই করিনি। চুপ, কোনো কথা বলবি না। সামনের সপ্তাহে তোর ভাইয়ের সাথে বিয়ে। বাবা, আমি বিয়ে করতে পারবো না। কি? তুই আমার মুখের উপর কথা বললি? বাবা প্লিজ বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমরা তোমার এত কথা শুনতে চাই না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমাদের মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না। আমাদের আমাদের গলায় দড়ি দিয়ে মরতে হবে। কি বলছো এসব তোমরা? ঠিকই বলছি। এখন তুই বিয়ে করবি কিনা বল। ওকে, আমাকে তোমরা বলির পাঠা করলে যাও, তোমাদের যা ইচ্ছে করো, আমি কিছু বলবো না। বলির রুমে চলে গেলাম। আমি চলে যাওয়ার পর বাবা ও মায়ের মধ্যে কথোপকথন। আমরা কাজটাকে ঠিক করছি। আরে তুমি চিন্তা করো না তো, ওর মার উপর একটু অভিমান আছে, ভেঙে গেলেই শেষ। তুমি যতটা সহজভাবে বলছো ততটাই সহজ না। আমরা ছেলেটা মন ভেঙে দিয়েছি। মনে হয় না এরপর আমাদের সাথে ঠিকভাবে কথা বলবে। একটু চিন্তার বিষয়। তবে আগে বিয়েটা হোক, তারপর ভেবে দেখবো। এদিকে আমি রুমে গিয়ে ভাবতেছি, মেয়েটা পেয়েছি কি আমাকে? আমাকে কি আর পুতুল মনে করে? এসব ভাবতে ভাবতে বিকাল হয়ে গেল। দুপুরে খাইনি, খেতে ডাকছিল মা। তারপরে কে যেন দরজা নক করলো। আতিক, দরজাটা খুলতো। বুঝতে পারলাম বাইরের কণ্ঠ। তারপর গিয়ে দরজা খুলে দিলাম। কি শুনেছি এসব? তোরও বিয়ে হবে নাকি আমার বিয়ের সাথে? মা বাবা তো বললো। কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। তারপর ভাইকেই বললাম বাবা মা কি বলেছে সব কিছু। তোমার মনে হয় কি আমি সব কিছু করেছি? আমি জানি তুই এসব কিছু করিসনি। তখনই ভাইয়া ফোনে কল আসলো। আমি আসছি, তোর ভাবি ফোন দিয়েছে। এই ব্যাপারে ওর সাথে একটু পরামর্শ নিই। যাও। তারপর আমি রুম থেকে বেরিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে সবাইকে ফোন করে বের হতে বলে চলে গেলাম হাটটাখানায়। গিয়ে দেখি আনান দাঁড়িয়ে আছে আর ওরা দুজনে বাইক থেকে নামলো। আর বসলাম সবাই আটা দিতে। আতিক, তোর মুখটা আজকে এত শুকনো শুকনো লাগছে কেন? এমনি। কি হয়েছে প্লিজ আমাদের খুলে বল। শোনো তাহলে, সব বললাম। তার মানে তুই দুপুরে কিছু খাসনি? চল খেতে চল। এখন দরকার নেই। সালা, তুই ওঠ, খাবি আর খেতে খেতে কথা বলবো। তারপর সবাই একটা রেস্টুরেন্টে গেলাম, খাবার অর্ডার করে বসলাম। দোস্ত, আমি বাসে খাবার খাবো না 1 মাস। কিছু একটা ব্যবস্থা করতে হবে। আরে সমস্যা নেই, আমাদের যে ফান্ডে টাকা রাখছিলাম সেটা দিয়ে আমরা 4 জন 1 মাস বাইরে খাবো। সেটা করলেই তো হয়। ভাই, ফোড়ে দিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে চেয়েছিলাম। সালা, ঘোরাঘুরি পরে, আগে সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা, তোদের ইচ্ছা। দোষ, মা বাপুর ব্যবস্থা কি করবি? সেটা দেখতে থাক। আপনারা কিসের টাকা বুঝেননি তো? এটা আমরা 4 বন্ধু মিলে টাকা রাখতাম একসাথে, সবাই মিলে দূরে ট্যুরে করতে যাব বলে। কিন্তু এখন সেটাই খরচ করতে হচ্ছে। তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে সোজা রুমে ঢুকলাম। অবশ্য মা জিজ্ঞেস করেছিল কোথায় গিয়েছিলাম, কিন্তু আমি কোনো উত্তর দেইনি। এভাবে করতে করতে আমার আর ভাইয়ের বিয়ে হয়ে গেল। ভাইয়া বাসর করে বাবার কাছে চলে গেছে। আমি এখনো বাবা মায়ের সাথে কথা বলি না, বাসার খাবার খাই না। বাবা মা আমাকে অনেক খেতে বলেছে, খাইনি। কোনো কথা বলতে এলে এড়িয়ে চলেছে। আর মামা প্রত্যেক দিন আসতো, কিন্তু আমি কোনো কথা বলতাম না। এগুলো ভাবতেছি, তখনই বাবা মা আমার সামনে আসলো। বাবা, মেয়েটা বাসর করে একা বসে আছে, তুই যা এখন। আমি কোনো কথা না বলে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি মামা ঘোমটা দিয়ে বসে আছে। আমি এসেছি টের পেয়ে বিছানা থেকে উঠে এসে সালাম করতে এলো। আমি সরে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মামা এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। সেটা দেখেও না দেখার বান করে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম বিছানাতে কেউ শুয়েছে আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। সাথে সাথে পিছন থেকে হাতটা সরিয়ে উঠে পড়লাম। মামা উঠলো।
কি পেয়েছিস কি তুই? তোকে স্পর্শ না করেও আমি এখন তোর পেটের সন্তানের বাবা। আমাকে বানিয়ে দিলি চরিত্রহীন, তা তো তোর হয় নাই। আমি রেগে বললাম, বিশ্বাস করো, আমার পেটে কোনো সন্তান নেই। এটা আমি তোমাকে পাওয়ার জন্য করেছি। মামা মাথা নিচু করে, তাই বলে আমাকে চরিত্রহীন বানিয়ে দিবি? মামা চুপ করে আছে। কথা বলিস না কেন? জানি কিছু বলতে পারবি না। শোন, বিয়ে করছিস আমাকে, এটাই চাইছিলিস। এখন তুই আমাকে স্পর্শ করবি না। আমার সামনে তোর ওই মুখ যেন না দেখি। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি এই কাজটা করেছি। প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। মামা কেঁদে বলল, তোর নেকা কান্না বন্ধ কর, আমি এখন ঘুমাবো। আমি এই মাঝখানে কোলবালিশ রেখে দিয়েছি, আর এর এই পাশে বলু আসবে না। মামা কিছু না বলে চুপচাপ কান্না করছে। সেদিকে চোখ না দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়েছে নিচু জানি না। কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। তাকে দেখে মামা জায়নামাজে বসে মামা হাত তুলে কান্না করছে। আমার একটু কষ্ট লাগলো, কিন্তু ওর দেওয়া কষ্টগুলো আমার মনে পড়ে গেছে, তাই চুপ করে ঘুমালাম। একটু পর ঘুম ভাঙলো কারো ডাকে। তাকে থেকে একজন পর্দাশীল মেয়ে। আরে কে আপনি? আমি জটপটে উঠে, আরে আমি মাওয়া, তুমি আমাকে এই মুখ দেখাতে মানা করেছো, তাই এইভাবে আসলাম। ও আপনি? এভাবে না আসলে খুশি হতাম। আমার তো আসতেই হবে। আর এই নিন চা। সরি, আমি চা খাই না। আপনি এখন যেতে পারেন। প্লিজ, আমার উপরে রাগ, খাবার উপর দেখাচ্ছ কেন? তোকে এত কথা বলতে বলেছি? তোকে এখান থেকে যেতে বলছি না? তারপর মামা মাথা নিচু করে চলে গেল। আমি চলে গেলাম ফ্রেশ হতে। এদিকে মামা আবার রান্না করে গেল। কি আপনি জানিয়েছে? না আম্মু, উল্টো আমাকে ঝাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে। বললাম যাস না ওর সামনে, তবুও গেলি। যাব না কেন? যেতে হবে। তোমার ছেলে যদি আমাকে মেরেও ফেলে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করব। আমার ছেলেকে এত ভালোবাসিস, তাহলে প্রথমে এমন করলি কেন? প্রথমে তোমার ছেলের ভালোবাসা বুঝতে পারিনি, তাই এখন তোমার এর জন্য অনেক কষ্ট করতে হবে। ভাবি রান্না করে ঢুকতে ঢুকতে, তাই তো করছি আমি। ও তোমার ভালোবাসায় অনেক কষ্ট পেয়েছে, তা আমি ওর সাথে কথা বলে বুঝতে পেরেছি। তাই তোমাকে ওর ভালোবাসা পেতে হলে অনেক কষ্ট করতে হবে। আচ্ছা ভাবি, আপনি একটু হেল্প করবেন আমাকে? আমি তোমার সাথে সব সময় আছি। থ্যাংক ইউ ভাবি। ওয়েলকাম। তবে আমার দেবরটাকে কষ্ট দিতে পারবে না কখনো। হয়েছে, তোদের এদিকে রান্না হয়ে গেছে, এখন এগুলো খাবার টেবিলে নিয়ে যা। আরে আমাদের তো খেয়ালই নেই। দাও দাও। মা আমাকেও দিন, আপনি আমাকে রান্নায় সাহায্য করতে দেননি। ওই তুই আমাকে আপনি বলিস কেন? তোরা আমার মেয়ে, তাই সবসময় আমাকে আম্মু বলবি এবং তুমি করে কথা বলবি। আচ্ছা আম্মু। তারপর দুজনে খাবার টেবিলে খাবার নিয়ে গেল। ওদের খাবার নেওয়া দেখে বাবা আর ভাইয়া খাবার টেবিলে চলে আসলো। এদিকে আমি ওয়াশরুম থেকে বের হয়ে কিছুক্ষণ ফোন টিপলাম। তারপর রেডি হয়ে নিচে বের হলাম কলেজে যাওয়ার জন্য। ও তুমি এসে পড়েছো? আমি এক্ষুনি ডাকতে যাচ্ছিলাম। আমি কিছু না বলে হাঁটা ধরলাম। ওই দাঁড়া, বলো। কোথায় যাচ্ছিস এখন? কলেজে যাব, কাজ আছে। আজকে তোর কলেজে যাওয়ার দরকার নেই। আজকে নিঝুমদের বাসায় যাব। তুই আর মাওয়া আমাদের সাথে যাবি, আর তারপর এসে আমি আর নিঝুম তোদের বাসায় যাব। ভাইয়া আমার দ্বারা এসব হবে না। মানে? আচ্ছা ভাইয়া, তোর যেতে হবে না, আয় খেতে আয়। ভাবি আমি একজন চরিত্রহীন, আর তার সাথে এই বাসার মানুষেরা একসাথে খায় কি করে? ওইসব বাদ দে বাবা, এখন খেতে আয়। আরে না, আপনারা আমার জন্য গলায় দড়ি দিয়ে মরতে চেয়েছিলেন বলেই চলে আসলাম। তারপর বের হয়ে বন্ধুদের সাথে এক হয়ে কেটে গেলাম। এদিকে আমি চলে যাওয়ার পর, কেন তোমরা ওর সাথে এমন করলে বলো? দিলে না ওকে আমার বিয়েতে আনন্দ করতে দিলে না, আর এমন একটা কাজ করেছো যে ঘরের খাবারও খাচ্ছে না। আমি ভাবছি নাকি এত কিছু হবে। আমি আর কিছু বলবো না, তোমরা বুঝো। বলে খাবার টেবিল থেকে উঠে গেল ভাইয়া। মা আজকে আমাদের বাসায় যেতে হবে না, সবকিছু ঠিকঠাক হলেই যাব। আচ্ছা ঠিক আছে। আর ভালো লাগছে না, কি যে শুরু হলো বাড়িতে। আমি তোমাকে মানা করলাম এটা করতে, তবুও তুমি করলে। বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আমি করেছি এটা, আমি ঠিক করব। বলে কিছু না খেয়ে চলে গেল মা। তারপর সবাই না খেয়ে চলে গেল, আর মা তো আমি বের হওয়ার সাথে সাথেই রুমে চলে গেছে। কিছুক্ষণ কেঁদে কলেজে যাওয়ার জন্য বের হলো। তখনই দেখে সবাই একসাথে হয়ে সোফায় বসে আছে। কোথায় যাচ্ছিস সেভাবে? সকালেও দেখলাম পর্দা করছিস নাকি? এখন থেকে করব, আর এখন কলেজে যাচ্ছি। আজকে যাওয়ার দরকার নেই, কিছু তো খাসও নাই। থাক, যতদিন তোমার ছেলে বাসায় খাবার না খাবে ততদিন আমি খাবো না। এতে আমি মরে যাই বা যা ইচ্ছে হোক।
শুধু তুই কেন, বাসার কেউই খাবে না এখন থেকে। আচ্ছা, আমি কলেজে যাচ্ছি। আচ্ছা যাও, দেখো আমার দেবরটা আর মন জয় করতে পারো কিনা। সেজন্যই তো যাচ্ছি। বলেই বের হলো। এদিকে আমরা খাবার খেয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। দোস্ত দেখ, এই কলেজে প্রথম কাউকে বোরকা পরা এত সুন্দর একটা মেয়ে দেখছি। শালা মনের কাছে বলা লাগবে। দেখ দোস্ত, মেয়েটা এদিকে আসছে। তো আমি কি করব? এরই মধ্যে মেয়েটা এসে আমার পাশে বসলো। একে কে আপনি? এখানে বসেছেন কেন? আমি আমার স্বামীর কাছে বসবো না তো কার কাছে যাবো? বুঝতে বাকি রইল না হেঁটেকে, এবং সকালের পর্দার কথা মনে পড়ে গেল। দেখেন আমি একা আছি, ভালো আছি, আমাকে একটু শান্তিতে থাকতে দিন। আমি জানি তুমি ভালো নেই, আর তুমি আমাকে ছাড়া একদম ভালো থাকতে পারবে না। একদম ঠিক কথা। সিয়াম বলছিল, আমার রাগ দেখে চুপ হয়ে গেল। চুপ হয়ে গেলেন কেন? বলেন, সমস্যা নেই। ও কিছু বলতে পারবে না। তারপর আমার দিকে তাকাতে দেখে আমি নেই, দূরে তাকিয়ে দেখে আমি হাঁটতেছি। তখন মা ওঠে দৌড় দিয়ে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি দাঁড়িয়ে গেলাম, অনুভূতিটা বোঝার চেষ্টা করছিলাম। তখন আমার আগের কথাগুলো মনে পড়ে গেল। পিছন থেকে ছাড়িয়ে দুটো থাপ্পড় মারলাম। কি সমস্যা কি আপনার? আপনাকে মানা করা সত্ত্বেও কেন আমার কাছে আসেন? আমার নিশ্চুপ দাঁড়িয়ে কাঁদছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান আমার সামনে থেকে। মামা আমাকে অবাক করে দিয়ে আবারও জড়িয়ে ধরলো। কি করব ভেবে পাচ্ছি না, তাই তাকে ছাড়িয়ে ক্লাসে চলে গেলাম। দোস্ত, তোর হাতে রক্ত। আমি হাতের দিকে তাকিয়ে দেখি সত্যি হাতে রক্ত। তুই কিন্তু এখন বেশি বেশি করছিস। আমি কি করেছি? ওকে আমার কাছে আসতে মানা করি, তবুও আসে কেন? তাই বলে এইভাবে করবি? আমি জানি তারপরে এত জোরে মারা উচিত হয়নি, কিন্তু ও আমাকে আমার বাবা মায়ের সামনে চরিত্রহীন বানিয়েছে। তবুও তোরা বলবি আমি বাড়াবাড়ি করছি? অতরা আর তিথি চুপ হয়ে গেল। কি হলো এখন, চুপ কেন? সরি রে, ভুলে গিয়েছিলাম। তবে মামা আপুর কষ্ট দেখতে পারছি না। আমার মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। আমি কিছু বলতে যাব, তখনই স্যার এসে পড়লো। ক্লাস শেষ করে বেরিয়ে দেখি মামা আমার বাইকের কাছে দাঁড়িয়ে আছে। আমি দেখো না দেখার বান করে বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম। তখনই মামা বাইকে উঠলো, বাইকটা থামিয়ে। আপনি বাইকে উঠেছেন কেন? তুমি যা করার পরে করো, আগে বাসে চলো, বাবা অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে আমার হৃদয় কেঁপে ওঠে, তাই তাড়াতাড়ি বাইক স্টার্ট দিলাম। মামা পেছনে বসে আছে, আমি বাইক জোরে চালাচ্ছি। দেখে মামা ভয় পেয়ে জড়িয়ে ধরলো। আমি কিছু বলিনি, কারণ তাড়াতাড়ি যেতে হবে তাই। কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে আসলাম। গিয়ে দৌড়ে বাবার রুমে গেলাম। গিয়ে দেখি বাবা শুয়ে আছে। মা খাবার খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বাবা খাচ্ছেন না। খাবারটা খেয়ে নাও, না হলে ওষুধ খেতে পারবে না। আমার ওষুধ খাওয়ার দরকার নেই। কি হয়েছে বাবা, খেতে চাচ্ছ না কেন? বাবা মুখটা গড়িয়ে নিল, কথা না বলে। তুই খাবার খাচ্ছিস না দেখে আজকে বাড়িতে কেউ খাবার খায়নি, আর তাতেই বাবা অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা আমি খাবার খাবো, আপনি বাবাকে খেতে বলুন। আমি কেন বলবো? তুই বল, আমরা না খেলে তোর কি আসে যায়? বাবা প্লিজ খেয়ে নিন আপনি। বাবা চুপ করে শুয়ে আছে। আচ্ছা বাবা, আমি আপনাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে প্লেট থেকে এক লোকমা তার মুখের সামনে দৌড়তে এসে খেয়ে নিল, এবং সেও তার হাত দিয়ে আমার মুখে ধরেছে। আমি খেয়ে নিলাম, কারণ বাবা যদি রাগ করে আর না খায়। তারপর সবাই খাবার খেয়ে নিল, আমিও খেয়েছি। মা আমার সাথে অনেক কথা বলতে চেয়েছে, আমি বলিনি। তারপর বিকেলবেলা আমি বন্ধুদের সাথে আড্ডা দিই, এবং আজকে থেকে আর বাইরে খেতে হবে না সব বলে এসেছি। সন্ধ্যার সময় বাসায় এসে দেখি মা কাঁদছে। আমি দেখে চলে আসলাম। রাগের জন্য আমি পরে জেনে নিব, কিন্তু কিছুক্ষণ পর মা আমার রুমে আসলো। বাবা, আমার উপরে এত রাগ করে থাকিস না। আমি এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। এতটুকুতেই এত কষ্ট? যখন আপনারা আমাকে যা দিয়েছেন তা কি? বাবা, এর থেকে তুই আমাকে মেরে ফেল। আপনারা অন্যের কথা শুনে নিজের ছেলের চরিত্রে দাগ লাগিয়েছেন। আর কি আপনারা যা করতে বলেছেন আমি তাই করেছি। আর কি চান বলুন? বাবা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো এরকম করব না। আরে এতে কমা চাওয়ার কি আছে? আমি সবসময় আপনারা যা চাইবেন তাই করব। বাবা, আরেকবার যদি এভাবে কথা বলিস আমি মরে যাব। না না মা, এভাবে বলো না, বলে মাকে জড়িয়ে ধরলাম। যদি হোক মা, তাই আর রাগ করে থাকতে পারলাম না। আমি জানতাম তুই আমাকে কষ্ট দিতে পারবি না। কিন্তু এরপর যদি আর আমার সাথে এরকম করো, তাহলে আমি আর বাসায় আসবো না। আচ্ছা তুই নিচে চল। আচ্ছা মা, তুমি যাও, আমি আসতেছি একটু ফ্রেশ হয়ে। আমি ফ্রেশ হতে ঢুকতে যাব, তখনই মামার রুমে আসলো। আমি একবার তাকিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে দেখি মামা রুম গোছাচ্ছে। আমাকে দেখি আমার কাছে আসলো। আমি ওকে দেখি রুম থেকে বের হতে যাব, তখনই আমার হাত টেনে ধরলো। কি হয়েছে?
এভাবে হাত ধরে টানছেন কেন? হাত ধরে টানছি কেন মানে? সবাইকে তো ক্ষমা করেছো, আমাকে একটু ক্ষমা করা যায় না? আরে আপনি কি দোষ করেছেন যে ক্ষমা চাইতে হবে? এভাবে বলছো কেন? আচ্ছা যাই হোক, কালকে পাশের রাতে তো আমাকে একটু আদর করা নেই, আমাকে এখন একটু আদর করো। সকালের তাৎপর্যের কথা মনে আছে, আর আপনাকে আমার সামনে আসতে মানা করলেও আসেন কেন? মামা নিশ্চুপ, মাথা নিচু করে নিল। আমাকে কি একটু ক্ষমা করে ভুল শুধরানোর সুযোগ দেওয়া যায় না? ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু ভুলের থেকেও বড় কিছু করেছেন আপনি, যা ক্ষমার অযোগ্য। বলে নিচে চলে গেলাম। তারপর মামা কিছু না বলে চুপচাপ আমার পিছু পিছু নিচে আসলো, আর সবাই একসাথে সোফায় বসলাম। আজ কতদিন আবার সবাই একসাথে বসলাম। আচ্ছা শোন, আমি একটা কথা বলতে চেয়েছিলাম। আতিক, তুই কি রাখবি প্লিজ বাবা? মা, একটা কথা বাদে যা বলবে সব রাখার চেষ্টা করব। এই একটা কথা কি? সেটা বলবো না। আচ্ছা শোন, নিজুমদের বাসা থেকে ফোন দিয়েছে, তোদের যেতে বলেছে। এটা নিয়ম না গেলে সমস্যা হবে। আচ্ছা তাহলে ভাই আর বাবাকে পাঠিয়ে দাও। আমরা গেলে তোর আর মাওয়াকেও আমাদের সাথে যেতে হবে। না মানে না গেলে হয় না? না হয় না, তোরা না গেলে আমরা যাব না। ভাবি প্লিজ। দেখ আতিক, তুই কিন্তু কথা দিয়েছিস, আমার কথা রাখার চেষ্টা করবি, তাহলে এমন করছিস কেন? আচ্ছা যাও, যাবো। আচ্ছা মামা, তোর কোনো আপত্তি নেই তো? আমার আবার আপত্তি করার কি আছে? ও, তাহলে আর সমস্যা নেই। কালকে সকালে তোমরা রওনা দিও। রাতেই যা যা নেওয়ার গুছিয়ে নিস। আচ্ছা চলো ডিনার করতে, তারপর আবার তোমাদের গোছাতে হবে। তারপর সবাই খাবার টেবিলে বসলাম, খেয়ে উঠে যে যার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি মা গোছাতে শুরু করলো। তুমি কি কি নেবে বলো, আমি গুছিয়ে নিই। থাক, দরকার নেই, আমারটা আমি গুছিয়ে নিতে পারবো। দুটো ব্যাগ করবে নাকি আবার? না, একটাই করব। আপনি আপনারটা গুছিয়ে ব্যাগটা আমাকে দিন, আমি গুছিয়ে নেব। তারপর মামা নিজেরটা গুছিয়ে আমার কাছে ব্যাগ দিল। আমি যা যা নেব তা বিছানার উপরে রাখলাম। তারপর বাস করে সেগুলো ব্যাগে নিয়ে অন্যগুলো বাস করতেছিলাম, কিন্তু পারছি না। এতদিন কোথাও গেলে মা গুছিয়ে দিয়েছে, আমি বাস করতে পারছি না দেখে মামা ঠিক করে হেসে দিল। সরো, যেটা পারো না সেটা করো কেন? দাও, আমি করছি। তারপর আমাকে জোর করে সরিয়ে দিল। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমি এটা পারি না। ও যেটা করেছে সেটা দেখছি। তারপর গোছানো শেষে ব্যাগটা রেখে মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লাম। আচ্ছা বলছি কি, মাঝখানে কোলবালিশটা না দিলে হয় না? না হয় না, এভাবে ঘুমাতে পারলে ঘুমান, না হলে অন্য রুমে যান। মামা আর কথা না বাড়িয়ে লাইটটা অফ করে বিছানায় এসে শুয়ে পড়লো। তারপর আমি কখন যে ঘুমিয়ে গেলাম মনে পড়ছে না। সকালবেলা আজানের শব্দে ঘুম ভাঙলো। পাশে তাকিয়ে দেখি একটা মায়াবী চেহারা আমায় টানছে। চোখের নিচে কালি পড়েছে মনে হয়, না ঘুমিয়ে কান্না করেছে তাই। ওকে না জাগিয়ে ওর মায়াবী মুখের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ওর নড়ে উঠলো। আমি বুঝতে পেরে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে অজু করে নামাজ পড়তে চলে গেলাম। এদিকে মাওয়া কিসের জন্য যে নড়তে গেলাম? আমার দিকে একটা না তাকিয়েছিল, কতই না ভালো লাগছিল। পাগলটার ভিতর অনেক রাগ অভিমান জমে আছে, যার জন্য আমাকে মেনে নিচ্ছে না। ভাবতে লাগলো। তারপর মা উঠে তাড়াতাড়ি অজু করে নামাজ পড়ে নিচে গেল। মায়ের সাথে রান্না করে ওর সাথে সাথে বাবিও গেল। ওই, আজকে কাউকে রান্নাঘরে আসার দরকার নেই। কেন আম্মু, আমরা তোমাকে সাহায্য করব? না, কাউকে সাহায্য করতে হবে না। অনেক কষ্টে ছেলে রাত ভাঙিয়েছি, আজকে নিজের হাতে রান্না করে ওকে খাওয়াবো। তাহলে আমরা এখন কি করব? তোমরা দুজনে এখন রুমে গিয়ে সব ঠিকঠাক ভাবে দেখে নাও। তারপর মাওয়া ও বাবি রুমে চলে আসলো। আমি নামাজ পড়ে গিয়ে বিছানায় ঘুমালাম। এদিকে মাওয়া এসে দেখে আমি ঘুমাচ্ছি। আমার ঘুমতো মুখের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ তাকিয়ে আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে আমার ঘুমের ভিতর মনে হচ্ছে কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যেটা আমার খুব ভালো লাগতেছে। তারপর কি আমার মাথায় হাত বোলাচ্ছে সেটা দেখতে চোখ খুলতে দেখি মাওয়া। আমি এক ঝাটকায় হাত সরিয়ে নিলাম। কি হয়েছে, এভাবে করতেছো কেন? আপনি আমাকে স্পর্শ করার সাহস পেলেন কোথায়? আপনাকে এতবার বলার পরও কেন আপনি আমার সামনে আছেন? আমাকে মারো, যা ইচ্ছা করো, তবু তোমার থেকে দূরে থাকতে বলো না প্লিজ। আমি কিছু বলতে যাব তখনই বাবির রুমে আসলো। তাতে আমি থেমে গেলাম। কি তোমাদের সব গোছানো শেষ হয়েছে? ভাবি, সব গুছিয়ে নিয়েছি। ও তাহলে তো ভালোই, এখন চলো খেতে। চলো, মা খেতে রাখছে। আচ্ছা বাবু চলুন, আগে কি আসি, তারপর রেডি হয়ে বের হব। আচ্ছা চলো। তারপর মা পর্দা করে বের হলো এবং খাবার টেবিলে খাবার সার্ভ করে দিতে লাগলো। কি হলো মাওয়া, তুমি বসছো না কেন? আসলে বাবা, এখানে খাবার খেতে হলে আমার মুখ খুলতে হবে।
ও তাইলে বাবা আপনারা খান, আপনারা খাওয়ার পর আমি খাওয়ার খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে। তারপর আর কোনো কথা হলো না, আমরা খেয়ে উঠলাম। তারপর মাওয়া আর ভাবে গেল। আমি রুমে ছিলাম, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম রেডি হওয়ার জন্য। বের হয়ে দেখি মাওয়া শাড়ি পরছে, আর সাথে সাথে মাওয়া আমার দিকে বলল, সরি আমি বুঝতে পারিনি আপনি শাড়ি চেঞ্জ করতেছেন, বলে আবার ওয়াশরুমে ঢুকলাম। আরে আরে, আমি কি তোমায় কিছু বলেছি? এমন ভাব করছো যেন কোনো পরস্ত্রী শরীর দেখছো। আমি না শূন্যই চলে গিয়েছিলাম কিছুক্ষণ পর। এই যে আমার হয়ে গেছে, এখন তুমি বের হতে পারো। আমি বের হয়ে ওর দিকে তাকালাম। আকাশি কালারের শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছিল। ইচ্ছে করছিল তাকিয়ে তাকিয়ে, কিন্তু আবার কি যেন মনে করে তাকালাম না। তারপর আমি একটা নীল শার্ট পরে রেডি হলাম। তারপর মাওয়া নীল শার্ট পরতে দেখে ও একটা নীল বোরকা পরেছে। তারপর আমি হাতে ব্যাগ নিয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি ভাবি আর ভাইয়া রেডি হয়ে নিচে বসে আছে। আয়, তোদের জন্য অপেক্ষা করছিলাম। চলো, এসে গেছি। তাড়াতাড়ি চল, 9টায় বাস ছাড়বে। তারপর মা বাবাকে ও আঙ্কেল আন্টিকে বলে বের হলাম। তারপর রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে গেলাম, আর বাসের টিকিট বুকিং করে সিটে বসলাম। আমি বসার আগেই মামা জানালার পাশে বসলো, আমি কিছু বললাম না। আর ভাইয়ারা আমাদের সামনে সিটে বসেছে এবং তার পাশেই বসলাম। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। আমি কানে হেডফোন দিয়ে গান ছেড়ে গান শুনতে শুরু করলাম, কিন্তু সেটা বেশিক্ষণ সম্ভব হলো না। মামা আমার কান থেকে হেডফোন খুলে দিল। কি হলো, হেডফোন খুললেন কেন? হেডফোন খুলবো না তো কি করব? আমি যে তোমার পাশে বসে, তাতে তোমার বিন্দু মাত্র আক্ষেপ নেই। শোনেন, আমার উপর রাগ দেখে লাভ নেই। আমি আপনার রাগকে পরোয়া করি না। তা করবে কেন? ফেসবুকে মেয়েরা কমেন্ট করে গল্পে, তারা আছে তো, আমাকে দিয়ে কি করবে? শুনুন, আমি আপনাকে আগেই বলছি আপনাকে আমার প্রয়োজন নেই। আর আমার ফেসবুকে আমার গল্পে যারা কমেন্ট করে আমি তাদের বোনের মতো সম্মান করি। জানি তো। শোনো, আমার সাথে একটু গল্প করলে কি হয় দেখো, ভাবিরা কত রোমান্টিক ভাবে তাদের ট্রাভেলটা এনজয় করছে। এসব আমার সাথে করতে আসবেন না, ওকে? আমাকে একটু শান্তিতে থাকতে দিন। মামা আর কিছু করলো না, শুধু আমার দিকে তাকিয়ে আছে আর চিন্তা করছে। এ কি সেই আতে যে আমার শত অপমান সহ্য করো আমার জন্য পিছু পড়েছিল? এই কি সেই আতে যে আমার ভালোবাসা পাওয়ার জন্য কত থাপ্পড় খেয়েছে, আর এখন আমাকে দেখতেই পাচ্ছে না? না, ওর উপর অনেক অত্যাচার করেছি, তাই আমাকে ওর দেওয়া কষ্ট সব সহ্য করতে হবে। এটা ভাবতে ভাবতে কেঁদে দিল মাওয়া। এদিকে আমি গান শোনা অবস্থায় মাওয়ার দিকে তাকাতে দেখি কাঁদছে। আমি ভাবতে লাগলাম, এতটুকু দিয়ে অবস্থা, হ্যাঁ আমাকে কত কষ্ট দিয়েছে। কাঁদো কাঁদো, তোমাকে আরো অনেক কষ্ট সহ্য করতে হবে। তারপর বিকেলবেলা বাস পৌঁছে গেল, আমরা নামলাম। ভাবি, আপনার কোনো বোন আছে? আছে কেন? একটু লাইন মারতে হবে না? আচ্ছা বাড়ি চল, তারপর লাইন মারবি। কিসের লাইন মারবে ভাবি? তোমার বোন যদি ওর আশেপাশে আসে না, তাহলে কিন্তু একেবারে মেরে ফেলবো। মাওয়া পুরো আগুন হয়ে বলল, হয়েছে, থাক, এখন চল, আমি রিক্সা নিয়ে আসছি এবং যা যা লাগবে তাও নিয়ে আসছি। তারপর আমি আর মামা একটা রিক্সা এবং ভাইয়া ভাবে একটা রিক্সা উঠলো। কিছুক্ষণের মধ্যে নানা বাড়ি পৌঁছে গেলাম। তারপর তাদের সাথে কথা বলে আবার রিক্সা নিয়ে চলে গেলাম ভাবিদের বাসার সামনে। রিক্সা থেকে নামার পরই মামা আমার হাত ধরলো। একে হাত ধরছেন কেন? আপনি হাত ছাড়ুন। হাত ছাড়ো মানে? আমি হাত ছাড়তে পারবো না, তুমি যা করার করে নিও। বাসার দিকে তাকিয়ে দেখি অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, তাই আর কিছু না বলে ওইভাবে বাসা যেতে লাগলাম। বাসার ভেতরে গিয়ে সবার সাথে কৌশল বিনিময় করলাম। তখনই দেখি আমাদের দিকে একটা 7 থেকে 8 বছরের মেয়ে দৌড়ে আসলো। এই মেয়ে, তুমি আমার বিয়ের মশাই হাত ধরে আছো কেন? মামাকে উদ্দেশ্য করে মেয়েটা। আমি হাত ধরেছি আমার স্বামী, তাতে তোমার কি? আমি তাকিয়ে ওদের কাণ্ড দেখছি। কি? ওইসব স্বামী টামি হবে না, এখন আমি বিয়ের সাথে প্রেম করব। আই মেয়ে চুপ, তোর বয়স কত যে আমার স্বামীর সাথে প্রেম করতে চাস? আমি হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না। ওই একদম আমার সাথে রাগ দেখাবে না। ওর হাত ছাড়ো বলে জোর করে হাতটা ছাড়িয়ে নিল। আই চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। আমি এখন বিয়ানের সাথে প্রেম করব। মামাকে ধমক দিয়ে থামিয়ে। এখন সবাই গোল হয়ে কানে দেখছে আর হাসছে। আচ্ছা বিয়েন, তোমার নাম কি? আই লাভ ইউ। আই লাভ ইউ, এটা আবার কেমন নাম? তুমি আমাকে আই লাভ ইউ বলেই রাখবে। না, তুমি ওকে এটা বলে রাখবে না। এই তুমি চুপ থাকো। আবার আমাদের মাঝে কথা বলতেছো, দেখছো না বড়রা কথা বলতেছে,
আর তুমি জানো না বড়দের মাঝে ছোটদের কথা বলতে নেই? আই পুষ্কি, তুই আমার থেকে বড়। আমার বয়স 7 বছর। দেখো না, তোমার স্বামীর সাথে প্রেম করতেছি আর তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। কি? এত অবাক হওয়ার কিছু নেই। আচ্ছা, আমার আই লাভ ইউ তোমার আসল নামটা কি বলি, মেয়েটাকে কোলে নিলাম। আমার নাম নদী, ওরফে তোমার আই লাভ ইউ। ওই যে নদী, তোর আই লাভ ইউ কে ছাড়, না হলে ওই মেয়েটা তোর আই লাভ ইউ কে মারবে। কি? এই তো বড় সাহস। শোনো, আই লাভ ইউ ওই মেয়েটা তোমাকে কিছু বললে তুমি আমাকে বলবে, আমি ওর সব চুল ছিঁড়ে ফেলবো। মামা রাগে চোখে তাকালো নদীর দিকে। আচ্ছা আই লাভ ইউ, এখন আমাকে তোমার রুমে নিয়ে যাও। আমি এত দূর জার্নি করে এসেছি, আমার ক্লান্ত লাগছে। কি বলো এসব? তাড়াতাড়ি রুমে চলো, তোমার শরীর খারাপ, আমাকে আগে বলবে না? মামা রাগে চোখে আমাদের কাহিনী দেখতেছে। আচ্ছা চলো, আমি তোমাদের রুমে নিয়ে যাচ্ছি বলে মামাকেও ইশারায় আসতে বলে হাঁটা ধরলো রুমের দিকে। তারপর আমরা বাবির পিছনে পিছনে রুমে গেলাম। সত্যি শরীরটা ক্লান্ত লাগছে তাই। আচ্ছা আই লাভ ইউ, এখন আমি একটু ঘুমাবো, তুমি এখন যাও, বিকালে তোমাকে নিয়ে কাকে ঘুরতে যাবো। মামা নিশ্চুপ এক পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। থাক, আর দরকার নেই, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আর হ্যাঁ, তোমাকে যেন আমার আই লাভ ইউ এর পাশে না দেখি। মামাকে উদ্দেশ্য করে নদী। মামা নিশ্চুপ রাগে চোখে তাকিয়ে আছে। তারপর নদী চলে গেল রুম থেকে। তখন মামা আসলো আমার কাছে। ওর সাথে এরকম ব্যবহার না করলে হতো না? আমি আমার যা ইচ্ছা তাই করবো, সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে না। আচ্ছা, আমাকে বলতে হবে না, তুমি অসুস্থ, শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না থাক, তার আর দরকার হবে না, আমি আমার মতো থাকতে পারবো। মামা কিছু বলতে যাবে, তার আগে বাবি রুমে আসলো হাতে ট্রেতে কিছু নাস্তা নিয়ে। আতিক, এই শরবতটুকু খেয়ে নাস্তাটা করে নে, শরীর ভালো লাগবে। আরে বাবি, এসব আর কি দরকার ছিল? তুই চুপ থাক মামা, আয় এখানে বস, তারপর দুজনে নাস্তা কর। আচ্ছা ভাবি। বলেই আমার পাশে এসে বসলো মামা। তারপর দুজনে নাস্তা করার পর বাবি সব নিয়ে গেলাম। আর ঘুমাতে ইচ্ছে করছিল না, তাই ফোনটা হাতে নিয়ে বসে ফেসবুকে ঢুকলাম। তারপর বন্ধুদের সাথে কিছুক্ষণ মেসেঞ্জার গ্রুপে আড্ডা দিয়ে আইডি লগ আউট করে নিচে গেলাম। মামা আমার পেছনে নিচে আসলো, আমাকে দেখি নদী দৌড়ে আমার কাছে আসলো। আই লাভ ইউ, তোমার শরীরটা এখন কেমন আছে? আই লাভ ইউ, আমার শরীরটা এখন ভালো আছে বলে নদীকে খুলে নিলাম। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। তবে মামার মনটা খারাপ ছিল, কিন্তু আমি কিছু বলিনি। আড্ডা শেষে বাবি সবাইকে খাবার টেবিলে নিয়ে গেল। আমি, ভাইয়া, তালুই এবং বাবার কিছু আত্মীয়রা টেবিলে বসছিল। মামা বসেনি, কারণ ও বাবির সাথে খাবে। টেবিলে খাবার দিকে তাকিয়ে তো মাথা নষ্ট হয়ে গেছে। ভালোই হয়েছে, ভাইয়ের সাথে এসে এখন আমিও জামাইয়ের মতো খেতে পারবো। তারপর সবাই খাওয়া শুরু করলাম। আমি যত না করছি, তবুও বাবি আমাকে খাবার দিয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কষ্টে খাবার খেলাম। আরে বাবা, এতেই এই অবস্থা, কালকে এর থেকে আরো বেশি কিছুর আয়োজন করা হবে। কি বলছেন এসব তালুই? আমি তো কিছু খেয়েছি, আর ভাইয়া তো কিছুই খাচ্ছে না ঠিক মতো। তাই তো হাবিব বাবা, তুমি ঠিক মতো খাও, এত লজ্জা পেতে হবে না, এটা তো তোমারও বাড়ি। তালুই ভাইয়াকে উদ্দেশ্য করে। জি বাবা। তারপর ভাইয়া খাওয়া শেষ হলে এরপর দুজনে উঠলাম। আমি ভাইয়াকে বলে রুমে চলে আসলাম, আর সেও রুমে গেল। আমি বিছানায় বসে এফবি চালাচ্ছিলাম, তখন নদী আমার রুমে আসলো। কি করছো আই লাভ ইউ? এই তো কিছু এমনি বসে আছে। ও, আমি কার্টুন দেখবো, আমাকে কার্টুন দেখাও। আচ্ছা আসো, আমি দেখাচ্ছি। তারপর কিছু কার্টুন নামিয়ে দিলাম, ও আমার পাশে বসে সেগুলো দেখছে। কিছুক্ষণ পর মামা আসলো। আই, তুমি এখানে কি করো? যাও রুমে যাও। মামা নদীকে ইশারা করে বলল। কেন? আমি কেন যাবো? আমি এখন এখানে ঘুমাবো। ইমে বলে কি? আই, তুই যাবি রুম থেকে, একদম আমার মেজাজ গরম করবি না। আমি এখানেই ঘুমাবো, দেখি তুমি আমাকে কি করতে পারো। বলি আমার গলা ধরে শুয়ে পড়লো নদী। এটা দেখে মামা রেগে আগুন। ও আজ পর্যন্ত আমার গলা ধরতে পারেনি, আর সেখানে পুচকি মেয়ে। কি বললি তুই? আর তুই আর গলা ধরলি কেন? ছাড় বলছি। বলি আমাদের দিকে এগিয়ে আসলো। আরে থামুন বলে মামাকে আটকালাম। না, আমি থামবো না, ওকে তোমার গলা ছাড়তে বলো। আরে আপনি কি পাগল নাকি? ওর মতো বাচ্চা মেয়ের সাথে এরকম ব্যবহার করছেন? আরে নদী, অনেক হয়েছে, এখন আসো। ভাবি রুমে ঢুকলো। আচ্ছা, আমি আইতেছি। বলে চলে গেল নদী। মামা তারপর দৌড়ে বিছানার উপর উঠে আমার গলা জড়িয়ে ধরলো। আমার মেজাজটা গরম হয়ে গেল। সাথে সাথে দিলাম এক ধাক্কা। সে আমার ধাক্কার তাল সামলাতে না পেরে পরেই পায়ে ব্যথা পেল।
পা থেকে হালকা রক্ত বের হচ্ছে। মা ওটা দাঁড়াতে পারছে না, তবু উঠে চল চোখে আমার দিকে তাকালো। সেটা দেখে আমার খারাপ লাগলো। আমি ওকে কিছু বলতে যাব, তার আগে উঠে বিছানার উপর শুয়ে পড়লো। সরি, আসলে আমি বুঝতে পারিনি বলে ওর পায়ের কাছে গেলাম। সমস্যা নেই, তুমি ঘুমাও। দেখি এখন একটু রক্ত বেশি বের হচ্ছে। তারপর ভাইয়াকে কল দিলাম। ভাইয়া, ভাবি কোথায়? কেন, ও তো এখনো নিচে। আচ্ছা ভাইয়া, ফোন করে আমাদের রুমে একটু আসতে বলো। কেন, কি হয়েছে? মাও একটু অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, বলতেছি। তারপর ফোন কাটলাম। কিছুক্ষণের মধ্যে ভাবি চলে আসলো। কি হয়েছে মামার? আমি নিশ্চুপ, কি বলবো বুঝতে পারছি না। আসলে ভাবি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দরজার সাথে লেগে পা কেটে গেছে। মা আমার দিকে তাকিয়ে বলল। আরে এত বিয়ে খালি হলে হয়, দেখে শুনে চলাফেরা করবে তো। বলি রুম থেকে বের হলো। তারপর হাতে একটা বক্স নিয়ে আসলো। তারপর তুলু দিয়ে রক্ত মুছে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। তারপর ভাবি সতর্কভাবে চলতে বলে রুম থেকে চলে গেলাম। আমি ভাবতে লাগলাম, না, মেয়েটার সাথে এখন একটু বেশি করে ফেলছে, এখন মেনে নিতে হবে, না হলে আমার পাঠকরা আমাকে মেরে ফেলবে। কিন্তু কীভাবে মানাবো, এগুলো ভাবতে ভাবতে মামার কাছে গেলাম। গিয়ে ওর পায়ের কাছে গিয়ে সেটা হালকা উঠি হাঁটুর নিচে ওর ক্ষতস্থানের উপর হাত রাখলাম। ব্যথা বেশি পেয়েছো? আমি বুঝতে পারিনি, আমি সত্যি খুব দুঃখিত। না থাক, ঠিক আছে, সমস্যা নেই। আমার মুখে তুমি শুনে মামা সেই লেভেলের খুশি, তবুও গম্ভীরভাবে বলল, রাগ করতে পারো আমার উপর, কিন্তু আমার কিছু করার নেই। আমার কথা শুনে দেখি মামা আর কিছু বললো না, আর আমিও কিছু না বলে ওর পাশে শুয়ে পড়লাম। এভাবে ভাবিদের বাড়ি আর একদিন থেকে বাসায় চলে আসলাম। এই একদিনই মামার সাথে আগের মতোই ব্যবহার করেছি, তবুও নির্লজ্জের মতো আমার কাছে আসতে চাইতো। যাই হোক, আমরা বাসায় আসলাম বিকালবেলা। তারপর বাবি মামাকে রুমে নিয়ে গেল, কারণ ওর পায়ে এখনো ব্যথা আছে। আমি বাসা যাওয়ার পরই মা আমাকে তার রুমে রাখলো। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। আসার সময় মামা জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছি, কিন্তু আমি উত্তর না দিয়ে চলে এসেছি। এসে মায়ের রুমে প্রবেশ করে দেখি বাবাও আছে। কিসের জন্য ডেকেছো মা? ওহ, তুই এসে গেছিস, আয় এখানে বস। এখন বলো। মায়ের পাশে গিয়ে বসে আমি। আমি জানি বাবা, মামার সাথে তোমার সম্পর্ক এখনো ঠিক হয়নি। ওর পায়ের ব্যথার পেছনে তোরই হাত আছে, হয়তো অনিচ্ছাকৃত। আমি নিশ্চুপ মাথা নিচে করে দাঁড়িয়ে আছি। শোন বাবা, আসলে মামাকে তোর বউ করার ইচ্ছা ছিল তোর মায়ের, কিন্তু প্রথমে মামা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। তবে তোর ভালোবাসা পরে বুঝতে পারে, তবে তুই মেনে নিসনি। তাই মামা আমাদের কাছে এসে অনেক কান্নাকাটি করে। তাই তোর মা প্ল্যান করে তোদের বিয়ে দেয়। মানে? মানে এটাই, মামা তোকে এভাবে বিয়ে করতে চায়নি, তবে আমি জোর করে তোদের এভাবে বিয়ে দেই। মামা আমাকে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি তো অবাক, তাহলে মা সম্পূর্ণ নির্দোষ? বাবা, আসলে মামার কোনো দোষ নেই, তুই ওকে মেনে নে। বাবা, যা দোষ করার আমি করেছি, তুই আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারিস। আরে মা, এসব কি বলছো তুমি? যা হওয়ার ভালোই হয়েছে, আমি মাকে ছাড়া বাঁচতাম নাকি? ওকে বাবা, তুই মেয়েটাকে কষ্ট দিস না আর। আচ্ছা আমি তাহলে এখন যাই বাবা। আচ্ছা যা। আমি যখনই বের হতে যাব তখনই থেকে বাবি দরজার কাছে দাঁড়ানো। আরে আসতে যা, বউকেও নিয়ে যাবে না। তবুও যেতে হবে। শোন, একটু রোমান্টিক ভাবে কাজ করিস। আচ্ছা বলে রুমের দিকে গেলাম। রুমে গিয়ে দেখি মা মন খারাপ করে বসে আছে। আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। কি করছে এখন? পায়ের ব্যথা কমেছে? মা চল চোখে আমার দিকে অবাক পানে তাকিয়ে আছে। অবাক হওয়ার কিছু নেই, আমার শোনাবো বলে গালে একটা কিস করলাম। মা এবার খেতে দিল। আমি মাকে উঠিয়ে আমার কোলে বসালাম। কি হয়েছে, কাঁদছো কেন? তুমি এত রোমান্টিক হলে কিভাবে? তুমি তো আমাকে চোখেই দেখতে পারো না। মামার নাক টেনে বলল, আরে ওটা তো এতদিন ভুলে করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। আরে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, তুমি আমাকে আগের মতো ভালোবাসবা, তাহলেই হবে। আমি কি তোমাকে কম কষ্ট দিয়েছি নাকি? তবে তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি তোমার মাঝে আমার জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি। তাই? তাই এখন আমাকে একটু আদর করো। আমার কোলে বসে আছো, তারপর আদর লাগে নাকি? আমার লাগে তুই আদর করবি নাকি বল? সরি, আমি রেগে তুই বলে ফেলেছি। আচ্ছা আর বলবো না। আচ্ছা এখন আদর করো আমাকে। কিভাবে করব? দাঁড়াও দেখাচ্ছি বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে। তারপর 2 মিনিট পরে ছাড়লো। আরে তুমি এখন অসুস্থ, এখন একটু বিশ্রাম করো। আমি এখন আর
অসুস্থ নেই, আমি তোমার কোলে বসে থাকবো। তারপর দুজনে কিছুক্ষণ গল্প করলাম আর নিচ থেকে ডাক আসলো, আতিক, মাকে নিচে নিয়ে আইতো একটু। এখন তুমি যাবে কিভাবে? তুমি শুধুই আমার হাতটা ধরো, তাহলে আমি যেতে পারবো। থাক, আর দরকার নেই বলি মাকে খুলে তুলে নিলাম। করোটা কি? তোমার কষ্ট হবে। তুমি চুপ থাকো তো। আচ্ছা, চুপ থাকো, তবে আমার মেকআপটা তো পড়তে দাও, নিচে বাবা ভাইয়েরা তো থাকতে পারে। তারপর মাকে নামে বিছানায় বসে নিকাবটা এনে দিলাম। সে নিকাব পরে নিল। যদি কোনো স্ত্রী পর্দা করে তবে তার জন্য তার স্বামী গর্বিত হয়। যাই হোক, মাকে নিকাব পরি খুলে তুলে নিলাম। মা আমার গলা জড়িয়ে ধরলো, তারপর নিচে গেলাম। আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম তখন এই মামার নিচে তাকিয়ে থেকে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর সাথে সাথে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। তারপর আমরা নিচে নেমে খাবার টেবিলে গেলাম। আরে ওকে এখন আনছিস কেন? আমাদের খাওয়া শেষ হলে নিয়ে আসতি। সমস্যা নেই বাবা, আপনারা খান, আমি এখানে বসছি, খাওয়া শেষ হলে আমি খাবো। আচ্ছা। বাবা, আরেকটা কথা ছিল। বলো মা। বাবা, আমি আর কলেজে যাব না, মায়ের সাথে হেল্প করব। এই, আমিও কিন্তু আছি। আচ্ছা, তোমরা যা করো সমস্যা নেই। আচ্ছা। আমি আমার টাকা জমিয়েছিলাম, এখন তা দিয়ে আমি একটা কোম্পানি করতে চাই, যেটা এখন হাবিব চালাবে। আমি সাহায্য করব, আর আতিকের লেখাপড়া শেষ হলে আতিকও কাজ করবে, আমি বিশ্রাম নেব। আচ্ছা বাবা, আমি আর ভাইয়া মিলে বললাম। তারপর সবাই খাওয়া দাওয়া করলাম এবং মাওয়ার খাওয়া শেষে ওকে নিয়ে রুমে গেলাম। তারপর ওকে নামালাম, ও আমাকে ওর পাশে শোয়ালো। আমার একটা আবদার রাখবে? বলো। শোনো, তুমি তো কলেজে যাবা, বাসায় তো আমার সিম্পল কাজ, তাই আমার একটা বাবু চাই। আচ্ছা, এখন না নিলে হয় না? না, হয় না। বলেই আমার উপর ঝাঁপিয়ে পড়লো মাওয়া।